ওকে, আমি শুরু করি। আমি হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান রাব্বি। আমি হচ্ছে আইপিএস থেকে বিএসসি ইন টেকনোলজি পাস করেছি 2024-এ। এখন ঢাকা মেডিকেলে চাকরি করতেছি। পাশাপাশি আমাদের কোচিং কিছু রিসার্চের সাথে জড়িত আছি। এই তো আমরা 2024 সাল থেকে 2020-21 সাল থেকে হচ্ছে আমরা শুরু করেছি আমাদের এই কোচিং। আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা নলেজ শেয়ার করা, সেই উদ্দেশ্য আশা নিয়ে আর কি শুরু করা। তো আজকে প্রথমেই ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে যে একটা কথা বলি, যে আমরা জানি যে আপনারা যারা আছেন তারা সবাই রিয়েল মানে আশা নিয়ে যে আমি বিএসসি টেকনোলজি অথবা ফিজিওথেরাপিতে হচ্ছে পড়বো, এবং যেটা জরুরি হয়ে গেছে বর্তমানে যে বিএসসি করতে হবে। আসলে শুধু ডিপ্লোমা দিয়ে লোকের সাথে দাম দিয়ে চলা কঠিন, এটা বাস্তব কথা। সো নিজের জ্ঞান বাড়ানোর জন্য সামাজিক, আর্থসামাজিক সবকিছু নিয়ে হচ্ছে বিএসসিটা জরুরি সবার জন্য। তো যারা প্রিপারেশন নেওয়ার শুরু করতে চাচ্ছেন, যে আমি এখন শুরু করিনি অথবা আমি হচ্ছে যে শুরু করার প্ল্যান করেছি, তখন আপনাদেরকে একটু চিন্তা করে প্ল্যান করে হচ্ছে আগাতে হবে। প্ল্যানের মধ্যে হচ্ছে আপনার প্রথম যেটা হচ্ছে যারা বিগত সালের যে এক্সাম গুলো হয়েছে, এটা বিগত সালের যে এক্সাম আমরা দেখতেছিলাম ওই 2008 সাল থেকে, সব কোশ্চেন 2008 সাল থেকে পাওয়া যায় না গ্রুপগুলোতে। তো অথবা সবার কাছে নাইও সেটা। তো যেই কয়টা প্রশ্ন আছে, সেই কয়টা প্রশ্ন দিয়ে হচ্ছে আমার অ্যানালাইসিস করতে হবে কোশ্চেনগুলো। যেমন লাস্ট ইয়ারের প্রশ্নগুলো হচ্ছে আমার আগে দেখতে হবে, অবজার্ভ করতে হবে লাস্ট ইয়ারের প্রশ্নগুলো। আমি অ্যানাটমিক্যাল ফিজিওলজির কথা বলি, যে কোন কোন টপিক গুলো আছে, সেই টপিক গুলা সবগুলা ধারণা নিতে হবে। এটা আপনি 5 দিন 7 দিন 1 সপ্তাহ আপনার দেখেন, অবজার্ভ করেন যে কোন টপিক গুলা করতে হবে, কোন জায়গাগুলা থেকে আসে প্রশ্ন ফ্রিকুয়েন্টলি, কোন জায়গাগুলো আসে না, কোন জায়গাগুলো ছেড়ে দিতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আপনাদের প্রথম কাজ এটা প্রিপারেশনের। দেন হচ্ছে যে কোশ্চেন গুলো আসছে, যে টপিক গুলো আমি বাছাই করলাম, ওই টপিক গুলোতে কোন ধরনের প্রশ্নগুলো আসতেছে, হ্যাঁ কোন টাইপের প্রশ্নগুলো রিপিটেড আসতেছে, বা এই ধরনের প্রশ্ন আর ঘুরে ফিরে আসতেছে, এগুলো দেখা। হ্যাঁ, দেখার পরে আপনি দেখবেন যে অনেক টপিক গুলা যা আপনি হচ্ছে পারেন বা আপনার আয়ত্তের মধ্যে আছে। আবার কিছু টপিক আছে যেগুলো আপনার জন্য খুবই কঠিন। আবার কিছু টপিক আছে যে আপনার ধারণা আছে একটু করতে হবে। তো এইভাবে হচ্ছে যে ক্লাসিফাই করে ফেলতে হবে জিনিসগুলোকে। তো ক্লাসিফাই করে দেন হচ্ছে আপনাকে আগাইতে হবে। যেগুলো একদম নতুন টপিক, এগুলো একটু সময় নিয়ে ধরতে হবে। যেগুলো একটু পারেন একটু আহ এগুলোর জন্য একটু কম সময় দিবে, আর যেগুলো আপনার মধ্যে আয়ত্তের মধ্যে আছে সেগুলো হচ্ছে আপনি মাঝে মাঝে করবেন। তো এইভাবে হচ্ছে আপনার এই প্রিপারেশনটা নিতে হবে। একটা কঠিন কথা বলতে গেলে কি হয়, যারা চান্স পায় এর মধ্যে 95% হচ্ছে পড়াশোনা করে চান্স পায়, 5% ওনারা মেধাবী। হ্যাঁ, ওনারা চান্স পায়, না করেও পায়, এরকম আছে না। কিন্তু 95% হচ্ছে পরে প্রিপারেশন, শুধু আমি পরীক্ষা দেওয়ার জন্য আসছি এরকম কিছু না। আমি হচ্ছে পরে পরীক্ষা দিচ্ছি। আমাদের কোচিং বা আমাদের সাথে যারা পরিচিত দেখছি, যারা চান্স পায় এদের মধ্যে বেশিরভাগই পড়াশোনা করে চান্স পায়। যারা পড়ে নাই চান্স পায় না। যারা আমাদের ক্লাসে ছিল অথবা ক্লাস না, যে কোনো মানে রেগুলার পড়াশোনার মধ্যে ছিল না, তাদের চান্স হয় না। সো আপনাকে সংকল্প করতে হবে যে আমি বিএসসি ডিগ্রি বা অর্জন করবো, বা বিএসসি স্বপ্নের ইনস্টিটিউট করতে হবে, তাহলে আমাকে পড়তে হবে বেশি বেশি করে, এবং প্ল্যান করে পড়া লাগবে আর কি। তো এইভাবে হচ্ছে আপনি আপনার প্রিপারেশনটা শুরু করবেন। তাহলে আপনার যুদ্ধের প্রস্তুতি হচ্ছে সবচেয়ে বড়। তখন রণক্ষেত্রে গিয়ে আপনার বেশি লাগবে না যে আমার কোন অস্ত্রটা নিতে হবে, শত্রুপক্ষ পানিপথে আসতেছে নাকি আকাশপথে। এই বিষয়গুলা তো আপনি এইগুলা যখন জেনে ফেলবেন, নিজেকে চিনে ফেলবেন যে আমি, তাহলে কিন্তু আপনার প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে। আর একটা কথা, লাস্ট কথা, যে নো শর্টকাট। আপনাকে এখন লাস্ট ইয়ারে যে প্রশ্ন, এটা দেখলাম যে আগের ইয়ারের থেকে অনেক কিছুটা হলেও ডিফারেন্ট। যে আপনি মুখস্থ করে পার পেয়ে যাবেন। একটা টপিক ওয়াইডলি পড়তে হবে, বুঝতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু পারা যাচ্ছে না। লাস্ট ইয়ারে কিন্তু অনেকেই যারা মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল, তারা কিন্তু এটা হোঁচট খাইছে একটা, হ্যাঁ। আর যারা একটু বুঝে পড়ছে, তারা হচ্ছে এটা ওভারকাম করছে। ধরেন 100 মার্কের পরীক্ষার মধ্যে 60টা 70টা প্রশ্ন হচ্ছে সবাই পারবে, বা 60টা প্রশ্ন সবাই পারবে।
কিন্তু এই 60টা প্রশ্ন পাওয়া হলে কিন্তু আপনার হবে না। তো আপনাকে আরো বেশি মার্ক পাইতে হবে। তো বেশি মার্ক পাইতে হলে আপনার এই যে কমন সেন্স অ্যানালাইসিস, আপনি অনেকগুলা বিষয় চিন্তা করে দেখলেন যে হ্যাঁ এগুলো অ্যান্সার করতে, এরকম করে যারা এই বিষয়গুলো ওভারকাম করতে একটা কঠিন প্রশ্ন অথবা হচ্ছে আপনার এটা একটু কোরিলেট করে অ্যান্সার করা লাগবে, যারা এই কমন সেন্স গুলো কাটাতে পারবে তারা এবং পরীক্ষা হলে ঠান্ডা মাথা বলতে দিতে পারবে, তারা হচ্ছে চান্স পায়। তো আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথে থাকুন অথবা নিজে প্রিপারেশন নেন, যেভাবে হোক প্রতিদিন কিছু না কিছু পড়তে হবে এবং প্রতিদিন পড়ার মধ্যে থাকতে হবে এবং টপিক গুলা বুঝে পড়বেন, যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে হচ্ছে এবং প্রশ্নের গতানুগতিক যে মুখস্থ বিদ্যা সেটা না, আস্তে আস্তে প্রশ্নগুলো এখন একটু কঠিন বলতে কঠিন না, একটু ডিপলি আলোচনা বা একটু ডিপের দিকে যাচ্ছে অথবা আপনার সৃজনশীলতা ক্রিয়েটিভিটি যাচাই করতেছে। তো আপনাকে ওটার সাথে তাল মিলাই চলতে হবে। তো মুখস্থ বিদ্যাও করবেন। আর আমরা যে প্যাটার্নে পড়াই, আমরা যেটা বিলিভ করি যে একটা টপিক খুব ওয়ার্ডলি না পড়লেও আসলে যতটুকু না পড়লে হচ্ছে যে আমরা বুঝবো না বিষয়গুলো কিভাবে কি হচ্ছে, আমরা চেষ্টা করি ওইভাবে পড়ানোর জন্য। একটা হোল সিস্টেম, ধরেন হোল বডি ব্লাড সিস্টেম অথবা ডাইজেস্টিভ সিস্টেম, যেটা হচ্ছে অনেক সময় আমরা অ্যানাটমিতে যদি একসাথে পড়াই, কারণ হচ্ছে একসাথে জানা লাগে। আবার তো ওয়াইডলি একটু পড়ার বা আমরা পড়ার চেষ্টা করি, যেটা আমরা সফলতা পাইছি গত বছর অনেকে এইভাবে পড়ে হচ্ছে যে বুঝে, অথবা আপনাদের কমন সেন্স আমরা নলেজ শেয়ার করি, যেটা হচ্ছে আপনার ওভারঅল যে বেসিক সেটাকে বাড়াবে। তো এইভাবে কোনো না কোনো কিছু করতে থাকবেন এবং রেগুলার পড়াশোনা করবেন, ইনশাল্লাহ চান্স হবে। তো আমরা আসলে অ্যানাটমিক্যাল ফিজিওলজি সিলেবাস সম্পর্কে একটা আলোচনা করবো। দেন আমরা হোল বডি ব্লাড সিস্টেম একটা ওভারভিউ দিব। কঠিন কিছু নয়, জাস্ট ওভারভিউ দিব, দেখেন আমাদের আমরা এইভাবে আর কি করি। কার কোনো প্রশ্ন থাকলে আমাকে আটকে প্রশ্ন করবেন। আচ্ছা, তো ওকে, আমরা তো জানি টোটাল 200 মার্কের পরীক্ষা হয় এটা ডিপ্লোমা ক্ষেত্রে, বিএসসি ক্ষেত্রে 200 মার্কের মধ্যে 100 হচ্ছে আপনার কাছে সিজিপিএ এবং ডিপ্লোমা থার্ড ইয়ার যে মার্ক সেটা অ্যাড হয়, আর 100 হচ্ছে আপনার এমসিকিউ। তো এর মধ্যে ডিপ্লোমাতে যারা আছেন তাদের তো অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন এন্ড ইংরেজি পড়তে হয়। সো তো অ্যানাটমি এন্ড ফিজিওলজি থেকে দেখা গেছে অনেক সময় প্রশ্ন বেশি চলে আসে, যেটা হিসাব করে দেয় না। নর্মালি আমাদের কয়টা থাকার কথা, 20-25টা করে প্রশ্ন থাকার কথা, আমি একদম মনে নাই। তো দেখা যাচ্ছে অ্যানাটমি ফিজিওলজি এর থেকে বেশি প্রশ্ন চলে আসে, কমিউনিটি মেডিসিন থেকে রিলেটিভলি একটু কম চলে আসে, হিসাব করে দেয় না, তবে কাছাকাছি থাকে। ওই টপিক গুলাতে আপনার অ্যানাটমি বেলা হচ্ছে, যদি আমি বলি কোন কোন টপিক গুলাতে আমরা দেখছি রিলেটিভলি বেশি প্রশ্ন আসে, ধরেন প্রথমে ডাইজেস্টিভ সিস্টেম, এটা একটা হিউজ বড় এরিয়া, এখান থেকে প্রশ্ন আপনার আসবেই। ধরেন ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট কি, ডাইজেস্টিভ সিস্টেমের যেই গ্ল্যান্ড গুলো আছে কোনটা, কোন কোনগুলা সাপোর্টিভ গ্ল্যান্ড, তারপরে হচ্ছে কোন এই ফাংশনস গুলা, এই ধরনের প্রশ্নগুলা, পার্ট কি, কোন অর্গানটা দেখতে কি শেপ, কোনটা লেন্থ কত, তারপরে প্যানক্রিয়াস থেকে কি হরমোন সিক্রেশন হয়, এই ধরনের প্রশ্নগুলা অহরহ আসে। তারপরে বিভিন্ন অর্গানের যেমন ব্লাড সাপ্লাই, তারপরে হচ্ছে নার্ভ সাপ্লাই, এই বিষয়গুলা বেশিরভাগ সময় আসে। তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি ধরেন অর্গানের কাভারিংস কি, তারপরে এই বিষয়গুলা বারবার পরীক্ষা আসে। তারপরে এটা গেল হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের এই জিনিসগুলো আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এতে বেশি প্রশ্ন আসে। কারণ হচ্ছে ধরেন অ্যান্ড্রোক্রাইন সিস্টেম, বডিতে কয়টা অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড আছে, কোনটার কি কাজ, কোনটা থেকে কি ধরনের হরমোন সিক্রেশন হয়, কোন হরমোনের কি কাজ, এই বিষয়গুলা কিন্তু যে একটা প্রশ্ন প্রতি বছর আসেই। তারপরে আমাদের এই প্রত্যেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের হচ্ছে লোকেশন কি, কোথায়, এবং হচ্ছে এটার কি কি হরমোন সিক্রেশন এবং কি ফাংশন, এই বিষয়গুলো কিন্তু কমনলি প্রতি বছর একটা দুইটা প্রশ্ন এখান থেকে চলে আসে। কোন এখানে আরেকটা প্রশ্ন আসে যে কোনটার
কোন গ্ল্যান্ডটার কোন জায়গায় অবস্থিত, কোনটার সাইজ কি, সবচেয়ে ছোট গ্ল্যান্ড কোনটা, বড় গ্ল্যান্ড কোনটা, কোনটা মিস গ্ল্যান্ড, এটা আসে। যেমন কেন মিস গ্ল্যান্ড বলা হয়, কারণ যে গ্ল্যান্ড গুলো হচ্ছে হরমোন এবং এনজাইম সিক্রেশন করে, এই ধরনের গ্ল্যান্ড গুলোকে বলা হয় মিক্স গ্ল্যান্ড। সো যেমন আমাদের প্যানক্রিয়াস হচ্ছে মিক্স গ্ল্যান্ড। কেন? প্যানক্রিয়াস হচ্ছে হরমোনও সিক্রেশন করে এবং এনজাইমও সিক্রেশন করে। যেমন এনজাইমের মধ্যে হচ্ছে ট্রিপসিন, ট্রাইটোট্রিপসিন, যেগুলা প্রোটিন ডাইজেশনের জন্য সাহায্য করে। আবার হরমোনের মধ্যে আমরা জানি যে ইনসুলিন, গ্লুকাগন, এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট হরমোন গুলো হচ্ছে এই প্যানক্রিয়াস হচ্ছে সিক্রেট করে। তো ওইভাবে এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে এখান থেকে। তার একটা মোস্ট ইম্পর্টেন্টলি যে আমাদের বডি কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই হার্ট রিলেটেড অনেক প্রশ্ন এখানে আসে। হার্টের কয়টা চেম্বার, কয়টা ভালভ, তারপরে গ্রেট ভেসেল গুলা কি কি, হার্ট কিভাবে সাপ্লাই হচ্ছে, নিজস্ব সাপ্লাই কি, তারপরে হোল বডির একটা আর্টারি সাপ্লাই, ভেনাস ডিনিস, এটা এখান থেকে একটা দুইটা প্রশ্ন আসে। কোনো বেলায় দেখছি 2-3টা প্রশ্ন চলে আসে শুধু বডির ব্লাড সাপ্লাই। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা ডিটেলসে করবো, বা আপনাদের এগুলো করতে হবে ডিটেলস। দেন লিভার সিস্টেমের মধ্যে পড়ে যায়। লিভার থেকেও লিভারের পার্ট কয়টা, লিভারের ফাংশন, মোস্ট ইম্পর্টেন্ট লিভারের ফাংশন কি। এন্ড ইয়ের বাইরে, সিলেবাসের বাইরে অনেক সময় লিভার ফাংশন টেস্ট গুলো চলে আসে, যেগুলো ডিপ্লোমা যারা ল্যাব থেকে করছে তাদের জন্য সহজ। তো লিভার ফাংশন টেস্ট গুলো চলে আসে, কোনটা নর্মাল ভ্যালু কি, তারপরে কোনটা কি কেন করা হয়, এই বিষয়গুলো চলে আসে। আরেকটা বিষয় হচ্ছে একটু বলে রাখি, ধরেন আপনার অ্যানাটমি ফিজিওলজির মধ্যে কিছু প্রশ্ন যেগুলা অ্যানাটমি ফিজিওলজি কোনটা পরে জানি না, যেমন কিছু কমন টেস্টের নাম, যেমন ইএসআর, ইএসআর কেন বাড়ে, কিভাবে কমে, তারপর হচ্ছে ইএসআর, এটা ফিজিওলজির মধ্যে পড়ে। তারপর হচ্ছে ইএসআর কোন কোন মেথডে করা হচ্ছে, হিমোগ্লোবিন কোন কোন মেথডে করা যায়, তারপর হচ্ছে বেসিক টেস্ট গুলো, ইউরিনারি হিট, কোয়াগুলেন্ট টেস্ট, যেগুলো বেসিক কিছু টেস্টের বিষয়গুলো চলে আসছে পরীক্ষায় এবং প্রায় আসে। তো এগুলো নিয়ে আমাদের আলাদা একটা কি কি এক্সট্রা যে টপিক গুলা এই টেস্ট রিলেটেড অথবা এক্সট্রা সিলেবাস কিছু টপিক গুলো কমন, এগুলোতে প্রশ্ন আসে। তার আপনার প্রশ্ন করে একজন সাধারণ একজন ডাক্তার প্রশ্ন করে, তো সে আসলে তার তার কাছে মনে হয় যে কমন বিষয়গুলা সে অ্যাড করে দেয়, যেটা কোনো টপিকের মধ্যে বা আপনাদের ডিপ্লোমা সিলেবাসের মধ্যে পড়ে না। তারপরে কিছু টপিক যেগুলো কমনলি চলে আসে, কোথায় পালস দেখা হয়, কোথায় আপনার আর কি দেখে, তো পালসের বিষয়গুলো আর অন্য বিষয়গুলা, প্রেশার কত ধরনের, আরো কিছু ক্লিনিক্যাল সায়েন্স রিলেটেড কিছু প্রশ্ন আসে। এইগুলো হচ্ছে আমরা আলাদা একটা একটা দুইটা ক্লাস আমরা এগুলো পড়ানোর চেষ্টা করব এবং করি। তো এই বিষয়গুলো আপনারা ওইগুলা দুটো টপিক দেখে দেখে এগুলো করে নিন। তারপরে হচ্ছে লাংস রিলেটেড যে প্রশ্নগুলা, কয়টা চেম্বার, কয়টা লোব, কয়টা ফিশার, লাংসের সাপ্লাই কি, ব্লাড সাপ্লাই কি, সেগমেন্ট কয়টা, ফাংশন কি, হ্যাঁ এই জিনিসগুলা কমনলি আসে। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আপনার বোনস জয়েন্ট, এইগুলা থেকে প্রশ্ন আসে। আপার লিম্বে কয়টা বোন, লোয়ার লিম্বে কয়টা বোন, হোল বডিতে কয়টা বোন আছে, পেনিয়ালে কয়টা বোন আছে, ফেসিয়াল বোন কয়টা, এই বোন গুলার নাম আসে, কোনটা লংগেস্ট বোন, কোনটা স্মলেস্ট বোন, হ্যাঁ কোনটাকে বলা হয় সিসাময়েড বোন, কোনটাকে বলা হয়, এই বিষয়গুলো ছোট ছোট প্রশ্নগুলো চলে আসে এখানে। যেমন আপনাকে বলা হচ্ছে বোনের টাইপ কয়টা, এই প্রশ্নগুলো আসবে। এরপরে হচ্ছে বোনের পর হচ্ছে জয়েন্ট, ধরেন কোনটা আমাদের বডিতে কয় ধরনের জয়েন্ট আছে, এটা কি জয়েন্ট, তারপর হচ্ছে কোন জয়েন্টটার কি নাম, যেমন হিউমেরাসের হেড আর স্কিপুলার সাথে যে জয়েন্টটা তৈরি হয় তাকে শোল্ডার জয়েন্ট বলে, এটা কোন জয়েন্ট, হ্যাঁ। তো সাইনোভিয়াল জয়েন্টের কোন টাইপ, কোন ভ্যারাইটি, এগুলো আসে। আরো আদার্স যে ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিয়াস জয়েন্ট আছে, এগুলো থেকে দুই একটা উদাহরণ আসে। তবে এখানে বোন থেকে প্রশ্ন আসবে, এগুলো সবগুলো আপনাদের চৌলি জানতে হবে। একদম হোল বডি যে 206টা বোন আছে, এটা চৌলি চেনে হচ্ছে আপনাকে জানলে আপনি অ্যান্সার গুলো সুন্দর মতো করতে পারবেন। যে এক্সটার্নাল প্রশ্ন আছে এগুলো আসে, যেমন পার্টেলারে কেন সিসামার্ট বোন বলা হচ্ছে,
যেমন যে বোনগুলা কার্টিলেজ থেকে রূপান্তরিত হয়ে বোনে, ভ্রূণ অবস্থায় কার্টিলেজ থেকে বোনে রূপান্তর হয়, সেগুলোকে বলা হয় যে সিসাময়েড বোন। তো এরকম পাটেলা আছে। তারপর নিউমেটিক বোন, যে বোনগুলাতে এয়ার বাবল বা ক্যাভিটি থাকে, যেগুলোতে বাতাস থাকে, যেমন আমাদের ম্যাক্সিলা, স্ফেনয়েড, এই বোনগুলাতে হচ্ছে আপনার বাতাস থাকে দেখে এগুলোকে বলা হচ্ছে নিউমেটিক বোন। নিউমানি বাতাস, যেমন নিউমোনিয়া, নিউমোনিয়া মানে লাংসের যে ইয়ারওয়েতে যে ইনফেকশন, এগুলো বলা হয়। তো এইভাবে কমন সেন্স থেকে আপনি কিছু কিছু দেখবেন যে এমনি অ্যান্সার করতে পারবেন যখন আপনি অনেকগুলো করতে থাকবেন। তারপর হচ্ছে মাসকুলার সিস্টেম, আমাদের বডিতে 3 ধরনের মাসেল আছে। হ্যাঁ, কার্ডিয়াক মাসেল, তারপর হচ্ছে স্মুথ মাসেল, তারপরে স্ট্রাইটাস মাসেল, যেটা বলা হয় ভলেন্টিয়ারি মাসেল। এই 3 ধরনের মাসেল গুলা কোথায় কোন মাসেল থাকে, যেমন কার্ডিয়াক মাসেল হার্টে, স্মুথ মাসেল গুলা কোথায় থাকে, যেমন আমাদের ইনার যে অর্গান গুলো আছে, ইন্টারনাল যে অর্গান গুলো আছে, যেমন স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারপরে হচ্ছে স্টোমাকের ইনার ইয়েগুলো অর্গানের যে মাসেল গুলা থাকে, এই মাসেল গুলা কিন্তু স্মুথ মাসেল। আর স্ট্রাইডেড যেটা ভলেন্টিয়ার মাসেল, যেগুলো যেগুলো আমরা আমাদের যে যে মাসেল গুলো দেখি, বাইসেপ, ট্রাইসেপ, নর্মাল যে মাসেল গুলো হোল বডিতে আমরা দেখতে পাই বাইরে থেকে, এই মাসেল, এই ধরনের উদাহরণগুলো আসে। and other important topic যেমন অ্যানাটমি থেকে হচ্ছে এই কভারিংস গুলো আমার, আহ, যেমন হার্টের কভারিং এর নাম পেরিকেডিয়াম। তারপর হচ্ছে ক্রেনিয়াল নার্ভ গুলো, আমরা জানি যে ক্রেনিয়াম থেকে 12 জোড়া নার্ভ আমাদের, বিশেষ করে মুখমণ্ডল, ফেস এবং স্টোমাক রিজিয়নের যে অর্গান গুলাতে ফরাজিট আছে, এগুলোর বলা হয় ক্রেনিয়াল নার্ভ। এটা 12 জোড়া। নার্ভ গুলোর নাম জানতে হবে, এগুলার কি কাজ, হ্যাঁ, কোনটা মোটর, কোনটা সেন্সরি, কোনটা মিক্সড, এই জিনিসগুলো আপনার করতে হবে। তারপর হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড সেল। ব্লাড সেলের টাইপ কি, কোনটা, এটা টাইপ কি, কাজ কি, কোনটা দেখতে কেমন, কোনটা, এই বিষয়গুলো আপনার করতে হবে। এবং ফিজিওলজিতে ব্লাড থেকে ভালো প্রশ্ন আসে, ওই যে বললাম যে ব্লাড রিলেটেড কিছু প্রশ্ন চলে আসে, এটা এক্সট্রা সিলেবাস, এই ধরনের প্রশ্নগুলো ব্লাড থেকে চলে আসবে। অ্যানিমিয়া টাইপ কি, ব্লাডের কোনটাকে বলা হয় মেট্রোসাইটিক, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, বা এই ধরনের চেঞ্জেস গুলা, ব্লাড রিলেটেড ডিজিজ গুলা অনেক সময়, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের ডিজিজ গুলা কিছু কিছু চলে আসে, যেগুলো কমন ডিজিজ, এগুলোর সাইন সিমটম অথবা হচ্ছে কেন হয়, এই জিনিসগুলো 2-1টা প্রশ্ন চলে আসে। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি এটা সেল, আমাদের সেলের স্ট্রাকচার, সেলের ফাংশন, সেলের অর্গানিক গুলার ফাংশন, কোনটা কোন অর্গানিক গুলা, যেমন মেমব্রেনাস, কোনগুলো মেমব্রেন নাই, যেমন মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন, কিন্তু রাইবোজোমে কোনো মেমব্রেন নাই। হ্যাঁ, এইগুলা চলে আসে। রাইবোজোমের কাজ কি, কারণ রাইবোজোমের কাছে প্রোটিন সিনথেসিস করা। নিউক্লিয়াসের কাজ কি, নিউক্লিয়াস হচ্ছে আমাদের আমাদের বডি কন্ট্রোল, সেলের কন্ট্রোল হাউস, যারা সেলের সকল ফাংশন করে। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ কি, এবং ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসে। তারপর ডিএনএ স্ট্রাকচার, আরএনএ স্ট্রাকচার, এই প্রশ্নগুলো এখান থেকে ফ্রিকুয়েন্টলি আসে। তারপরে সেল ওয়াল স্ট্রাকচার, ফ্লুইড মোজাইক মডেল, এবং সেল, এখানে ফিজিওলজি কিছু প্রশ্ন, ডিফিউশন কি, অসমোসিস কি, হ্যাঁ, সেলের যে ট্রান্সমিশন হয়, সেলের ভিতরে এবং বাইরে কিভাবে জিনিসপত্র আসে যায়, হ্যাঁ, এই চ্যানেল গুলা, সোডিয়াম পটাশিয়াম পাম্প, আরো যে নর্মাল ডিফিউশন, এই প্রসেস গুলা থেকে কিছু প্রশ্ন আমরা প্রায় দেখি। এই হলো কথা। ফিজিওলজিতে হচ্ছে যে যেগুলো অ্যানাটমিতে, অ্যানাটমি রিলেটেড যে ফিজিওলজিক্যাল ফাংশন, অ্যানাটমির যে কথাগুলো বললাম, এগুলো এই ফাংশন রিলেটেড যে প্রশ্নগুলো, এগুলো হচ্ছে ফিজিওলজিতে চলে আসে। তো আপনারা এইভাবে হচ্ছে যে এমন ভাবে পড়বেন যে একজন ডাক্তার কিভাবে প্রশ্ন করতে পারে, ওনার নলেজ থেকে এই ধরনের প্রশ্নগুলো উনি দিয়ে দেয়, ওনারা দিয়ে দেয়, আমরা দেখি আর কি। তো এইভাবে হচ্ছে পড়তে হবে, বুঝে বুঝে। একটা অর্গান যখন ধরবেন তখন আপনাকে বুঝে বুঝে পড়া লাগবে, যে আমি এটা এইভাবে পড়বো। এই হইলো মোটামুটি একটা ওভারভিউ। হ্যাঁ, ও একটা বিষয় হচ্ছে মাসেল অ্যাটাচমেন্ট গুলো, আর কি কোনো কোনো ক্ষেত্রে মাসেল অ্যাটাচমেন্ট গুলা আসে, যে কোন কোন জায়গায় কোন মাসেল, লার্জ মাসেল অ্যাটাচমেন্ট গুলো আপনাদের পড়া লাগবে। পড়তে পড়তে অনেক টপিক আপনারাও শেয়ার করেন, আমরাও শেয়ার করি, দেখা যায় যে আরো অনেকগুলো টপিক সামনে চলে আসে। তো এই জন্য বলি আসলে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে।
অ্যানালাইসিস করলে আপনি বাইর করতে পারবেন যে কোন টপিকগুলো আমার পড়তে হবে, কোনগুলো পড়া লাগবে না। এতক্ষণ কথা বললাম, আমার কথা কি শোনা গেছে কিনা, বা কার কোনো প্রশ্ন আছে কিনা? বলেন, আমরা আসলে ক্লাসগুলোতে শেয়ারই সবাই ওপেন থেকে, যার যেটা প্রশ্ন, আমি অনেক কিছু জানি না, আমরাও শেয়ার করে আর কি করি আর কি। আমরা আসলে কোচিং, যে কোচিং এর যেখানে যারা আপনার হচ্ছে কোচিং এর হচ্ছে আপনার একটা রেগুলেশন, পড়াশোনা কষ্ট ভাই কিন্তু আপনাদের করতে হবে। কোচিং এ হচ্ছে আপনাকে একটা একটু বলবে, গাইড দিবে বা একটা কাজ দিয়ে দিবে, সেই অনুযায়ী আপনার পড়া লাগবে। কিন্তু আহ, পড়া কিন্তু আপনার পড়া লাগবে, কোচিং আপনাকে হয়তো ফোর্স করবে, ভাই পড়েন, কাল কিন্তু পরীক্ষা আছে। ও, আমরাও কিন্তু অনেক পরীক্ষা নেই, প্রত্যেকটা ক্লাসের পরে 20 মার্ক, 30 মার্ক, 50 মার্ক পরীক্ষা হয় আমাদের। আমাদের ওয়েবসাইটে এই পরীক্ষাগুলো দেওয়া লাগে, তো এগুলোতে আপনি কিন্তু নিজেকে অ্যাসেস করতে পারবেন। আমরা হয়তো অল্প সময়ে বেশি প্রশ্নের পরীক্ষা নেই, যাতে হচ্ছে আপনার রিয়েল এক্সামের সময় এই আপনার প্রিপারেশনটা ভালো থাকে, বা আপনি অল্প সময় বেশি লাগাইতে পারেন। এবং আমরা অনেক একটু ক্লাস টেস্ট গুলো একটু হার্ড রাখার চেষ্টা করি, যাতে হচ্ছে রিয়েল পরীক্ষায় আপনারা সহজভাবে এটা কোপ আপ করতে পারেন। তো এইভাবে আহ, তো কোচিং হচ্ছে এইটাই, আপনাকে ফোর্স করবে, কিন্তু পড়াশোনা ভাই আপনারই করা লাগবে। কষ্ট না করলে ক্যাশ তো মিলে না। হ্যাঁ, তো কষ্ট করলেই আপনার আপনার আগাইতে পারবেন এবং ভালো করতে পারবেন। যে আপনার যে ফ্রেন্ডরা চান্স পাইছে, অবশ্যই মনে রাখবেন সে আপনার থেকে 1 ওয়ার্ড হলেও বেশি জানে এবং বেশি পড়ছে, এবং তার ভাগ্য আপনার থেকে ভালো। ভাগ্যরে আমি তো ভাগ্যরে কিছু দিব, কারণ ভাগ্য একটা বিষয় আছে। যেমন আপনি সুস্থ না থাকলে তো পরীক্ষা করলে পরে পরীক্ষা দিলেন, পারলেন না, এরকম হইতে পারে। তবে ভাগ্যর চেয়েও হচ্ছে আপনার পরিশ্রম কতটুকু করছে। যদি কার কোনো প্রশ্ন না থাকে, আমি এখন একটু হোল বডি ব্লাড সিস্টেম নিয়ে একটু ওভারভিউ দিব, যে আমাদের হার্ট থেকে প্রত্যেকটা অর্গানে কি কি আর্টারি বা ভেসেল দিয়ে হচ্ছে আমরা ব্লাড সাপ্লাই গুলা বা রেডিস গুলা হয়, এটা নিয়ে একটা ওভারভিউ দিব। আচ্ছা, কারো কারো কোনো প্রশ্ন নাই না? আমাকে শোনা যাচ্ছে? কিছু আলী ভাই বলেন তো। জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, কিন্তু ভুল টুল হইলে আটকে আটকে সংশোধন করে দিই। ওকে, দেন হচ্ছে, তাহলে আমরা একটু সামনে আগাই। সাইট গুলাতে চেঞ্জ করি, এগুলো দেখা নাকি একটাই থাকে, নাকি চেঞ্জ করছি দেখা গেছে? আর কি, এক কথা অনেক কয়েকটা স্লাইড চেঞ্জ করছি, চেঞ্জ হয়েছে, অনেক সময় পজ হয়ে যায়। ভাইয়া এখন স্লাইড চেঞ্জ হয় নাই। আদার্স ইম্পর্টেন্ট টপিক এটা দেখা যাচ্ছে না, আদার্স ইম্পর্টেন্ট টপিক। জি ভাইয়া, এটা দেখা যাচ্ছে। ওকে, আমি চেঞ্জ করি না একবারে আদার্স। তো অনেক সময় দেখা গেছে ওই সিস্টেমের কারণে চেঞ্জ করলেও দেখা যায় না, তখন আপনারা বুঝেন না কি করতেছে। ওকে, দেন আমরা হোল ব্লাড সিস্টেম সম্পর্কে ধারণা। আমার কিন্তু ডিস্টার্ব করতেছেন, আমি কেটে জয়েন করতেছি, আপনার লাইনে থাকেন।
কিন্তু সমস্যা। আচ্ছা, আমাদের ঠিক করতে করতে বললাম আমাদের বডির যে ব্লাড সাপ্লাই হয় এটা কে করে বলেন তো, কে কেউ? এনিওয়ান? হার্ট। হার্ট করে। হার্ট হচ্ছে বডির, আমাদের যে সারা বডিতে যে ব্লাড সাহায্য করে, হার্ট একটা পাম্প করে, কিডনি পাম্পের মাধ্যমে হচ্ছে সারা শরীরে আমরা আমাদের ব্লাড চলে যায়। এখন হার্টের লোকেশনটাকে বলতে পারেন কোন জায়গায় আছে? মিডিল স্টেম। কোথায়? লেফট সাইডে। লিপ লাং। আচ্ছা, মানে আমাদের থোরাসিক ক্যাভিটিতে, তাই না? হ্যাঁ। ক্যাভিটি লেফট সাইডে আমাদের যে মিডল মিডিস্টিনিয়াম নামের যে জায়গা, ওখানে আছে, ওই জায়গায় হচ্ছে আমাদের হার্টটা থাকে। দেখাবো। আচ্ছা, সরি আমার টেকনিক্যাল সমস্যা, এই জন্য কথা বলতে নিয়ে যাচ্ছি, দেখে যাচ্ছে তারা। হ্যাং। আচ্ছা, আপনারা প্রশ্ন করে দেখছেন কে কে লাস্ট বিগত সালের প্রশ্নগুলো? জি, আমি গতবারে দিয়েছিলাম অ্যাডমিশন আচ্ছা, 25-26 সেশনে। ও তাহলে আপনার ভালো আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ। Details লাগে শেয়ার করতে পারছি। ওইটাই। এই সমস্যার কোনো সমাধান আছে আপনার কাছে? এই যে এটা করতে হয় না কেন? এটা কি দেখা যাচ্ছে? হ্যালো, এখন কি দেখা যাচ্ছে? ভাইয়া শুধু ফাইল শো করতেছে, ফাইলগুলো ওপেন হয়নি।
দুঃখিত, আসলে টেকনিক্যাল ইস্যুস। আমি আমার কম্পিউটারটা আবার রিস্টার্ট দিলাম। সরি ফর ইনকনভিনিয়েন্স, প্লিজ কাইন্ডলি আপনারা যারা আছেন অনেক ডেডিকেশন নিয়ে আছেন, সবাই আছেন দেখতেছি শুরু থেকে যারা আছেন। ভাইয়া আপনার স্পিকারে কোনো প্রবলেম হচ্ছে, সাউন্ড ক্লিয়ার না। মোবাইল থেকে তো এই জন্য মনে হয়। আচ্ছা ঠিক আমি আছে। 1 মিনিটের মধ্যে কম্পিউটার থেকে ঢুকতেছি, কম্পিউটার রিস্টার্ট দিলাম তো। আচ্ছা, লাস্ট ইয়ারের প্রশ্নটা আপনারা কেউ দেখছেন? লাস্ট ইয়ারের প্রশ্নটা আসলে আপনাদের কাছে কেমন মনে হলো? ডিফারেন্টটা কি? কেউ কি বুঝছেন যে লাস্ট ইয়ারের প্রশ্নটা কি আলাদা করছে? প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ করেছে। হুম, প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ করেছে। যেমন বিগত কেমন? একটু ঘুরিয়ে কিছু মানে প্রশ্নগুলো এখন আসতেছে। এক্স্যাক্টলি। আপনাদের মানে পড়ার মধ্যেই কিন্তু হচ্ছে একটু ঘুরাই দিচ্ছে। জি। আহ, দেখছে আপনি আগে যেটা জানতাম মুখস্থ এরকম না, একটু অন্য অ্যাঙ্গেল থেকে বলার চেষ্টা করছে বা ধরার চেষ্টা করছে। সো আমরাও এটার বিষয়ে অ্যাওয়ার ছিলাম, তো এবার আর একটু বেশি অ্যাওয়ার থাকতে হবে যে এটা আসলে প্রশ্ন নতুন প্যাটার্নই করবে। সব চেঞ্জ হয়েছে, প্রশ্ন চেঞ্জ হয়েছে বা, তো এই জন্য আর কি প্রশ্নগুলো আসলে চেঞ্জ আসবে, যেহেতু আপনারা জানেন যে এখন বর্তমান শিক্ষামন্ত্রী বা শিক্ষা ব্যবস্থা একটু চাচ্ছে যে আপনার সৃজনশীলতার দিকে মনোযোগ এক্সাম দেবে। দিয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে অনেকেই বলছে যে 90টা হবে, 80টা হবে, কিন্তু দিন শেষে হুম। দেখা যায় যে আপনার ওই 60-65 যাতে ইয়েতে চান্স হয়ে গেছে। হ্যাঁ, যারা আসলে হ্যাঁ অল্পের মধ্যে ওই যে ঘুরাই পিছা ছিল, কঠিন প্রশ্ন ছিল, এই জন্য কমন প্রশ্ন দেখা খুশি, অনেকে খুশি হয়ে প্রশ্ন অ্যান্সার করে চলে আসে, কিন্তু দুই একটা প্যাচ থাকে, একটা নো লাগাই দিচ্ছে অথবা অ্যাকসেপ্ট ফলোয়িং, যে দিয়ে কারণ কারণ চারটার আপনার মধ্যে কোনটা রাইট। প্রত্যেকটা কোশ্চেনের সাথেই একটা করে লেজ লাগানো ছিল। আমি হ্যাঁ, আপনাদের ক্লাসে এমনিতেই পার্টিসিপেট করছি। হ্যাঁ, আমার গত বছর আমার চান্স হয়েছে ফিজিওথেরাপিতে ঢাকা ইউনিভার্সিটিতে। আমি এমনিতেই জাস্ট আপনাদের এটা ভালো লাগে তাই ঢুকছি। ও আচ্ছা আচ্ছা। আপনি তাই তাই বললাম এই আর কি। হ্যাঁ, এখানে কয়েকজন আছে চান্স পাইছে, ওনারাও আসছে। বিশেষ করে রাজশাহী হিস্ট্রিতে এবার স্টুডেন্ট ভর্তি হচ্ছে না কেন আমার আইডিয়া নাই। অনেকে ওখানে রাজশাহী হিস্ট্রিতে সেশন চান্স জট পেয়ে, অনেক বেশি তো, তাই স্টুডেন্ট ভর্তি হতে চায় না, এটা হলো সমস্যা। হ্যাঁ এখন তাইলে ঢাকা হিস্ট্রিতে এই পেশাটা পড়বে যারা ফিজিওথেরাপি রেডিওলজি আছেন। ঢাকা হিস্ট্রিতে চাইলে মার্ক বেশি পাইতে হবে। সবাই দেখা গেছে অনেকে চান্স পাওয়া স্টুডেন্টরা আপনাদের সাথে লড়বে এবং ওরা ঢাকা হিস্ট্রিতে ঢোকার চেষ্টা করবে, যে 27 জন কারণ 28 জন ভর্তি গত হইতেছে না। বছর তো আপনার ওই রাজশাহীতে যারা মানে কন্টিনিউ করছিল ওরাও তো পরীক্ষা দিয়ে চান্স পাইছে। হ্যাঁ হ্যাঁ ইয়েতে ঢাকাতে মানে ফিজিওথেরাপিতে, রাজশাহীতে ওই এক বছর আপনার পড়ছে। আমাদের সাথে এরকম 3-4 জন আছে যে রাজশাহীতে আছে, পড়ে আবার আবার এখানে পরীক্ষা দিছে। ঢাকাতে এসে পড়েছে হ্যাঁ, এক্স্যাক্টলি। ঢাকাতে আবার এখানে আবার চান্স হয়েছে, ঢাকাতেই চান্স হয়েছে। আমাদের দুই একজন স্টুডেন্ট এরকম আছে, ছিল যে ওরা পরে আবার ঢাকাতে পরীক্ষা দিচ্ছে। সো এবার ঢাকায় এটাতে বোঝা যাচ্ছে যে ঢাকাতে প্রেশারটা খুবই খুবই বেশি পড়বে। তো ঢাকার জন্য আপনারা প্রস্তুত থাকেন যে বেশি মার্ক পাইতে হবে। এটা আমাদের একটা আইডিয়া পাইলাম যেটা, কারণ থার্ড ওয়েটিং লিস্ট থেকেও স্টুডেন্ট যাচ্ছে না, মানে মোটামুটি রাজশাহী ডিস্ট্রিক্ট দিকে ওই সেশন জটটার কারণে আর কি অনেকের এই ভাইয়া অনাগ্রহ। আমার একটা ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। বলছিলাম যে রাজশাহীতে তো ল্যাবে 30টা সিটের মধ্যে 17টা ভর্তি হয়েছে, 13টা সিট ফাঁকা আছে। তো এগুলা কি করবে? মানে এটা তো নতুন নিয়মে এবারে ভর্তি পরীক্ষাটা হচ্ছে। হ্যাঁ, প্রতি বছরই তো সরি, আলাদা আলাদা এক হ্যালো। মাইগ্রেশন সিস্টেমের কারণে হচ্ছে এরকম হচ্ছে আর কি। তো এরপরে কি কোনো মাইগ্রেশন, চতুর্থ মাইগ্রেশন বা এরকম কোনো কিছু দেওয়ার সম্ভাবনা আছে? এরকম মনে হয় দেয় না। মানে চোখে পড়ে না, এরকম দেয় না। 3টার বেশি তো আমরা দেখি নাই 4, 5, 6 বছরে। এখন এবার রাজশাহী স্ট্রিট যে প্রিন্সিপাল আছেন উনি হচ্ছে আলাদা করে যে চিঠি লেখে যে আমরা কি করতে পারি, হয়তো আলাদা একটা নির্দেশনা দিতে পারে আর কি। নর্মাল 3টার পরে আর দিতে চায় না, আমি দেখলাম যে ঠিক আছে, এত বছর দেখিনি। তো ঢাকার দিকে
প্রেশার বাড়বে, আপনারা ভালোভাবে পড়তে হবে, বেশি মার্ক নিয়ে আগাইতে হবে। ভাইয়া তাহলে কি করা উচিত? রাজশাহীর জন্য অ্যাডমিশন দিব নাকি ঢাকা এসটির জন্য? সবাই যে আমি এটা রাজশাহী থেকে ডিপ্লোমা করা, আচ্ছা কোন মানে সাবজেক্ট? প্লাস পয়েন্ট ভালো কোনটা হবে? ফিজিওথেরাপি। আসলে ওই রাজশাহী সিলেবাস কিন্তু ভালো ঢাকা থেকে, আর ফিজিওথেরাপি সিলেবাস সব জায়গায় একই। তো ফিজিওথেরাপিতে ঢাকা থাকতে চায় কেন মানুষ, ওই জব টব একটু ভালো, হ্যাঁ এই জন্য ঢাকার দিকে আসতে চায়। তবে সিলেবাস কিন্তু ইউনিক ফিজিওথেরাপির জন্য, ল্যাবের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়। যেটা হচ্ছে ল্যাবের রাজশাহী সিলেবাস ঢাকা সিলেবাস এক না। রাজশাহী সিলেবাস গুলো কিন্তু স্ট্রং ঢাকা থেকে আমার মনে হলো, কিন্তু ওই সেশন জট যেটা, সেটার কারণে স্টুডেন্টরা অমানবিক প্রকাশ করে। সো আমার মনে হয় ফিজিওথেরাপি যদি আপনার কোনো চাকরি বাকরি নিড কম থাকে, তাহলে আপনি রাজশাহীতে দিতেই পারেন, চান্স পাওয়া একটু সহজ। তবে ঢাকার দিকে চান্স পেতে একটু কঠিন হচ্ছে ইদানিং। সো ওইভাবে চিন্তা করে দিবেন। আপনার যদি বাড়ি ওইদিকে থাকে রাজশাহীর দিকে, তাহলে ওইদিকে দেওয়াই ভালো। ওকে, সময় যাচ্ছে, আর স্টুডেন্ট আসতেছে। এখন মনে হয় আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, সরি আসলে আমি টেকনিক্যাল ইস্যুজের কারণে বলি না। আচ্ছা, মাঝখান দিয়ে এখন কি দেখা যাচ্ছে? আমি একটা ব্লাড সাপ্লাই ব্যানার ড্রেনেজ একটা স্লাইড ওপেন করছি। দেখা যাচ্ছে। জি, Okay, দেখা nice. যাইতেছে। না, সেটাকে একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনারা হচ্ছে একটু জুম করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা বলতেছিলাম যে আমাদের হোল বডিতে হচ্ছে ব্লাডটা হচ্ছে হার্টের মাধ্যমে সারা শরীরের দিকে সাপ্লাই হয়। দেখেন এই আমাদের হার্ট, কাটসার দিকে নজর রাখেন। তো এই হার্টের এইগুলো হচ্ছে ব্লাড ভেসেল, এটা হচ্ছে অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। আবার এগুলা দেখেন, এটার বলা হয় সুপিরিয়র ভেনা কাভা, নিচ দিয়ে মোটাটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। এগুলো হচ্ছে গ্রেট ভেসেলস, এগুলোর মাধ্যমে হচ্ছে হার্ট ব্লাড সাপ্লাই দেয় এবং সারা শরীর থেকে ব্লাডটা কালেক্ট করে হার্টে নিয়ে আসে। তো যদি আমি সাপ্লাই কথা বলি, আসলে ব্লাডটা কিভাবে সাপ্লাই হয়, দেখেন হার্টের 4টা চেম্বার। হ্যাঁ, তো এই যখন লেফট অ্যাট্রিয়াম থেকে হার্ট লাংস থেকে, ধরেন আমি ধরে নিই লাংস থেকে প্রথমে ব্লাডটা আসলো, আইসা এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে আসবে, তারপর লেফট ভেন্ট্রিকলে। তো ভেন্ট্রিকল আসার পর আমার হার্ট কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট করার পরে এই লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টিক বাল্ব হয়, এই যে অ্যাওর্টা, এটা গ্রেট ভেসেল অ্যাওর্টা। এই অ্যাওর্টা দিয়ে কিছু ব্লাড হচ্ছে মাথার দিকে চলে যাবে, যেমন কমন ক্যারোটিড আর্টারি, এবং ক্যারোটিড আর্টারি গুলা দিয়ে হচ্ছে মাথার দিকে চলে যাবে। তারপরে অ্যাওর্টারে নাম দিছি বিভিন্ন আর্টস, মানে এটা একটা বাঁকানো আর্টস অ্যাওর্টা, তার নিচের দিকে নামছে মানে ডিসেন্ডিং। হ্যাঁ, কোনো কিছু নিচের দিকে নামলে এটা ডিসেন্ডিং বলে, যেমন ডিসেন্ডিং অ্যাওর্টা অথবা ডিসেন্ডিং আর্টারি অথবা হচ্ছে ডিসেন্ডিং কোলন। আমরা জানি অনেক মানে ডিসেন্ডিং এর নিচের দিকে নামছে, তো এটা নাই, এই জন্য এটা বলছে ডিসেন্ডিং অ্যাওর্টা। তো যখন এটা নিচের দিকে নাই না, এখানে দেখেন এটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, হার্ট, লাং এবং এই যে আর লাংসটা, এটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি। আর এটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমেন। এটা মাঝখানে একটা ডায়াফ্রাম আছে, তাই না? ডায়াফ্রাম দিয়ে থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি বাদ থাকে। যখন এই অ্যাওর্টাটা এই ডায়াফ্রাম ক্রস করে চলে আসে, তখন এটার নাম হয়ে যায় অ্যাবডোমিনাল আর্টারি। এই মোটা এটা হচ্ছে অ্যাবডোমিনাল আর্টারি। এই অ্যাবডোমিনাল আর্টারি তখন বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে হচ্ছে আমার এই অ্যাবডোমিনের যে অর্গান গুলো আছে এগুলো সাপ্লাই দেয়। যেমন এই যে একটা এই দেখলেন এই ছোট একটা আর্টারি বের হয়েছে, দেখেন এটারে বলা হয় সিলিয়াক ট্রাঙ্ক। এটা আরো জুমলি আমরা দেখাইতে পারবো সামনে। এই সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে, এই সাইডে স্টোমাক আছে, এই সাইডে লিভার আছে, প্যানক্রিয়াস আছে, এইগুলাকে হচ্ছে সাপ্লাই দেয়। সিলিয়াক ট্রাঙ্কটা হচ্ছে মেইনলি আমার অ্যাবডোমিনের যে অর্গান গুলো সেগুলো সাপ্লাই দেয়। এরপরে একটু নিচে আসলে দেখেন এই দুইটা কিডনি, একটা কিডনি, একটা কিডনি। হ্যাঁ, এই কিডনিতে যেমন রেনাল আর্টারি নামে অনেক, এটা খেয়াল রাখবেন আর্টারি গুলোর নাম অর্গানের নামের সাথে মিল, বেশিরভাগ 90% আর্টারি গুলো তার অর্গানের নামের সাথে মিল থাকে। যেমন এই যে কিডনি আরেকটা আমরা জানি রেনাল আর্টারি। তো এই দেখেন রেনাল আর্টারি সরাসরি এই যে অ্যাবডোমিনাল আর্টারি যেটা, এটার ব্রাঞ্চ হিসাবে সাপ্লাই দিচ্ছে। আরো ছোট ছোট দুই একটা ব্রাঞ্চ আছে, মানে এগুলো হচ্ছে সরাসরি যে আর্টারি গুলাতে বা যে অর্গান গুলাতে বেশি ব্লাড সাপ্লাই লাগবে, মনে রাখবেন এগুলা সবসময় একটা মোটা আর্টারি থেকে বা বড় একটা আর্টারি থেকে, বড় পাইপ থেকে, যেখানে ব্লাড এরকম আর্টারি থেকে সাপ্লাই হবে। দেখেন আমার যে
সেক্সুয়াল অর্গান গুলো আছে, বিশেষ করে আমাদের ইয়ের পুরুষের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস, মহিলাদের তো ওভারি, এগুলোতে প্রচুর ব্লাড সাপ্লাই লাগে। এই জন্য এগুলো কিন্তু একদম লার্জ আর্টারি থেকে, মানে অ্যাবডোমিনাল আর্টারি থেকে সরাসরি সাপ্লাই হয়। আমরা জুম দিয়ে সামনে দেখবো, একটু ওভারভিউ দিচ্ছি। তারপরে পায়ের দিকে চলে আসছে। হ্যাঁ, এই পায়ের দিকে এসে ইলিয়াক আর্টারি নামে দুই পায়ে, একটা লেফট ইলিয়াক আর্টারি, একটা রাইট ইলিয়াক আর্টারি নামে পায়ের দিকে এই অ্যাবডোমিনাল আর্টারি দেখেন ভাগ হয়ে গেছে। তো ইলিয়াক আর্টারি আবার একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল ইলিয়াক আর্টারি নামে ভাগ হয়ে গেল। ইলিয়াক আর্টারি আর একটু সামনের দিকে আসলে ফিমার বোন, আমরা জানি ফিমার রিজিয়ন, ফিমোরাল আর্টারি হয়ে গেছে। তারপর আর একটু নিচে আসলে টিবিয়াল আর্টারি হয়ে গেছে, যেখানে টিবিয়া ফিবুলা আছে, টিবিয়াল আর্টারি হয়ে গেছে। এইভাবে হচ্ছে অর্গানের নামে এইভাবে বিভিন্ন ভাবে আর্টারির নামগুলো হয়ে গেছে। সেম এখানে হাতের দিকে আইসা এই যে লেফট কমন ক্যালভেট আর্টারি একটা ব্রাঞ্চ আছে, সাবক্লেভিয়ান আর্টারি অথবা বেইন, এটা কিছুক্ষণ নিচে নেমে হয়ে গেল ফিমোরাল আর্টারি, আর একটু নিচে নেমে হয়ে গেল রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি। হ্যাঁ, হাতের দিকে চলে আসছে এগুলো ডিজিটাল আর্টারি। এইভাবে বাই নেম, অর্গান নেমে হচ্ছে আর্টারিগুলোর নাম হয়ে গেছে। সেম ওয়াইজ হচ্ছে সেম বেনাস গুলা আর্টারি সেম নামে থাকবে। ধরেন ফিমোরাল আর্টারি, ফিমোরাল বেইন হইলো, তারপরে ফিমোরাল আর্টারি, ফিমোরাল বেইন হইলো। তারপর এই নামগুলো প্রায় সেম, বেইনের নামগুলো সেম। তো এইভাবে সারা শরীর থেকে হচ্ছে আমরা প্রথমে হার্ট পাম্প করলো সারা শরীর, ধরেন পায়ের একটা সেলে, আমার কাজ কি, সেলে হচ্ছে ব্লাড সাপ্লাই করা। তো সেলের ব্লাড সাপ্লাই কেন দরকার? আমরা জানি যে সেলুলার রেসপিরেশন মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমাদের সেলের যে শক্তি তৈরি হয় সেটার জন্য আমার ব্লাড সাপ্লাই লাগবে। ব্লাড সাপ্লাইতে আমরা কি পাই? ব্লাড সাপ্লাই সেলে আমাকে অক্সিজেন পৌঁছাতে হবে, মেইনলি অক্সিজেন এবং অন্য নিউট্রিশন গুলো পৌঁছায়। এবং অক্সিজেন হচ্ছে আমার মেইনলি দরকার রেসপিরেশনের জন্য। আমরা জানি যে অক্সিজেন এবং গ্লুকোজ মিলে আমাদের বডির এটিপি তৈরি হয়, যেটা হচ্ছে এটিপি দিয়ে আমার বডিটা চলে। সো এই এটিপিটা তৈরি হওয়ার জন্য যে প্রসেস, এটা হচ্ছে রেসপিরেশন। তো আমার সেলুলার রেসপিরেশন চালাইতে হলে আমার অক্সিজেন সাপ্লাই দিতে হবে। আবার রেসপিরেশন হওয়ার পরে আমার যে বডিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেলে, এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই বেইনের মাধ্যমে, এই হার্ট হয়ে এটাকে লাংস এর মাধ্যমে আমি বাইরে বের করে দিতে হবে। তো এটি হচ্ছে এই ব্লাড সিস্টেমের কাজ, যে আমি সেলে অক্সিজেন রেসপিরেশন করানোর জন্য আমার ব্লাড সাপ্লাই দিতে হবে, এবং রেসপিরেশনের পরে যেই কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে সেটাকে আমার শরীর থেকে বাইর করে দিতে হবে। এটা হচ্ছে মেইনলি রেগুলেটেড হয়েছে হার্ট এবং লাংস এর মাধ্যমে। তো এই যদি একটু ব্যানাসের কথা বলি, দেখেন এই যে সারা শরীরের নিচের দিকে যত ব্লাড আছে সেগুলো হচ্ছে এই যে ইনফেরিয়র মানে নিচের দিকে, আর সুপিরিয়র মানে সবসময় হচ্ছে উপরের দিকে, ল্যাটারাল মানে সাইডের দিকে। এই বিষয়গুলো আমরা জানা লাগবে। তো ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে হচ্ছে এই হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসলো নিচের ব্লাড গুলা। আবার উপরের যে মাথার দিকে, হাতের দিকে, এগুলা হচ্ছে ব্লাডের যে ড্রেনেজ সাপ্লাই গুলা, এগুলা কিন্তু এই সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসলো। তারপর রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে গেল, লাংস থেকে আমরা নিঃশ্বাস ছেড়ে দিলাম বাতাসের মাধ্যমে, কার্বন ডাইঅক্সাইডটা মিলিয়ে চলে গেল। আবার সেম ওয়াইজ অক্সিজেন আমি লাংসে নিলাম, লাংস থেকে লেফট অ্যাট্রিয়াম আসলো, হার্টের লেফট ভেন্ট্রিকল আসলো, তারপর সারা শরীরে কাজ হইলো। আবার আইসা সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে হার্টে আসলো, হার্টের রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে গেলো। এইভাবে আমরা হচ্ছে সারা শরীরের ব্লাড গুলোকে ছেড়ে দিই। এটা হচ্ছে একটা ওভারভিউ। আপনাদের কাছে কঠিন লাগতে পারে, তো আসলে কঠিন না, এটা হচ্ছে আপনার মাথায় সেট করে ফেলতে হবে। অনেক সময় দেখা গেছে যে এই আর্টারি গুলা বা এই নামগুলা আমার মুখস্থ করা সো ডিফিকাল্ট, আপনি মুখস্থ করতে পারবেন না। আপনি আমরা কম্পিউটার না, তো আপনাকে এগুলা কিন্তু মাথার মধ্যে একটা ভিজুয়ালাইজ করে ফেলতে হবে যে এই জায়গায় তো এই আর্টারি এটা হইতে পারে। আপনি টু দা পয়েন্ট মনে না রাখলেও আপনি কিন্তু ধারণা থেকে বলে দিতে পারবেন, এমসিকিউর এই পয়েন্ট গুলো থেকে বলে দিতে পারবেন এখানে তো এই আর্টারি দিতে পারে, বা এখানে তো এই ফিমোরাল, যেমন ধর বললো যে কিডনির ব্লাড সাপ্লাই, অথবা কেউ বললো যে এখানে প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই, এখানে আপনি কখনো ফিমোরাল আর্টারি অথবা অন্য আশেপাশের যে আর্টারি গুলো, এগুলোর নাম আপনি পাবেন না। আপনি এই রিলেটেড নামগুলো আপনি ইজিলি বাদ দিতে পারবেন, যে হ্যাঁ তাই তো তিনটা বাদ পেলে এটা হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে মনে করে অ্যান্সার করতে পারবেন। এবং আপনার খুবই দরকার এই যে ব্লাড সাপ্লাই কোন অর্গান কোন দিক থেকে সাপ্লাই হচ্ছে। আমরা রেডিওলজিতে জানি, যারা আপনার প্রফেশনাল লাইফ, এটা খুব দরকার। হ্যাঁ, ল্যাবের জন্য কোথা থেকে আমি ব্লাড নিচ্ছি, তারপর রেডিওলজিতে আমি কন্ট্রাস্ট দিচ্ছি। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনার জানা লাগবে। কন্ট্রাস্টে কোনগুলো আগে কালার করে, কোনগুলো পরে কালার করতেছে, এগুলো কিন্তু এই ব্লাড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। হ্যাঁ,
তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের প্রফেশনাল লাইফেও জানা দরকার পরীক্ষার জন্য, নট অনলি শুধু পরীক্ষার প্রিপারেশন। তো এটা আপনারা আপনাদের অনুরোধ করবো, এটা আপনার মুখস্থ করবেন, একটা ওভারভিউ নিবেন যে এইভাবে সাপ্লাই হচ্ছে, মুখস্থের কিছু নাই। যখন আপনি পুরো এটা কিন্তু আমাদের বডি ব্লাড সিস্টেম একটা ক্লোজ ব্লাড সিস্টেম, কোথাও কোনো ক্যাভিটিতে উন্মুক্ত হয় না, কিন্তু সেলে যায়, সেল থেকে আবার আসে, কোনো ক্যাভিটিতে আমাদের কিন্তু ব্লাড উন্মুক্ত, এটা বলা হয় ক্লোজ ব্লাড সিস্টেম। আবার কিছু আছে ওপেন, যেমন আর্থ্রোপড, চিংড়ি, প্রজাপতি, এগুলোতে ওপেন ব্লাড সিস্টেম, এগুলো ক্যাভিটি, বিভিন্ন ক্যাভিটি হচ্ছে ওপেন হয়, এই জন্য এটা বলা হয় ওপেন ব্লাড সিস্টেম। তো এই জিনিসটাকে যখন আমরা আরো জুম করব, ধরেন এই জুম করলাম, হ্যাঁ ধরেন এটাকে জুম করে আমি দেখানোর চেষ্টা করি, দেখেন থোরাসিক এই যে জিনিসটাকে, এই যে গোলার জিনিসটাকে যদি আমি একটু জুম করে নিয়ে বড় করে নিয়ে আসি, এটা দেখতে এইরকম। এই যে এটা ডায়াফ্রাম, এখানে হার্ট ছিল, হ্যাঁ এখানে থোরাসিক ক্যাভিটি ছিল, ডায়াফ্রামের নিচে এসে বললাম যে এই যে সিলিয়াক ট্রাঙ্ক, হ্যাঁ এটা থেকে ব্রাঞ্চ আসছে, দেখেন লেফট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লেনিক আর্টারি মানে স্প্লেনকে সাপ্লাই দিচ্ছে, এখানে হেপাটিক আর্টারি মানে এইদিকে লিভারের সাপ্লাই দিচ্ছে, সবই কিন্তু এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে। দেখেন একটা আর্টারি থেকে কয়েকটা ব্রাঞ্চ স্টোমাকে সাপ্লাই দিল, স্প্লেনকে সাপ্লাই দিল, এই লিভারের সাপ্লাই দিল। একটু নিচে আইসা দেখলেন এটারে বলা হয় মেসেন্টারিক আর্টারি, সরাসরি কিন্তু এই যে মোটা পাইপটার নাম হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। দেখেন এটা আইসা কিন্তু সুপ্রিয়র মেসেন্টারিক আর্টারি একটা আছে, আবার নিচে আরেকটা আছে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। হ্যাঁ, তো সুপ্রিয়র মেসেন্টারিক আর্টারি গুলো নরমালি হচ্ছে আমার এই যে ইন্টেস্টাইন, আমরা জানি যে এখানে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন থাকে, এগুলোর সাপ্লাই দিচ্ছে। তারপরে দুইটা আর্টারি দেখেন এই বড় বড় রেনাল আর্টারি, এগুলা দুই পাশে দুই কিডনিতে সাপ্লাই দিই। তারপরে এই দুইটা আর্টারি এদিকে দিয়েছে, দেখেন এগুলো গোনাডাল আর্টারি বলে বা টেস্টিকুলার আর্টারি বলে, যেগুলো টেস্টিসে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ এরকম। দেন পায়ের দিকে চলে গেছে, এই যে দুইটা পায়ের দিকে রাইট কমন ইলিয়াক আর্টারি, লেফট কমন ইলিয়াক আর্টারি, তারপরে এক্সটার্নাল বাইরের দিকে, ইন্টারনাল ভিতরের দিকে, এরকম আর্টারি হয়ে বিভিন্ন নামে চলে গেছে। এটা একটু জুম দিয়ে দেখেন, এটা ওটাকে আরেকটু বোঝা যায়। হ্যাঁ, আবার উপরের অংশটা দেখেন যে এটা তো নিচের অংশটা গেল, উপরের অংশটা দেখেন এই যে অ্যাওর্টা, তারপরে আর্টস অফ অ্যাওর্টা, তারপর নিচের দিকে অ্যাওর্টা বলছে, দেখেন আর্টস অফ অ্যাওর্টার মধ্যে এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক বলে, এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, তারপর হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এই যে রাইট সাবক্লেভিয়ান আর্টারি। এই সাবক্লেভিয়ান আর্টারি গুলো হাতের দিকে চলে গেছে দুইটায়। হ্যাঁ, আর এই যে ক্যারোটিড আর্টারি গুলা যেগুলো আছে, হ্যাঁ তারপর হচ্ছে এগুলো মাথার দিকে চলে গেছে। এইভাবে হচ্ছে যে মাথার দিকে ব্লাড সাপ্লাই, মাথা, মুখ মন্ডল এগুলোতে সাপ্লাই হচ্ছে। এইভাবে মুখস্থের কিছু না, এভাবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যেগুলো কি জিনিস। হ্যাঁ, তারপরে হার্ট কিভাবে সাপ্লাই হচ্ছে, লাংস, এগুলো কিন্তু আসে পরীক্ষা আসে। হ্যাঁ, আমি যদি ওই যে দেখলাম যেটা জুম করলাম যে স্টোমাকের সরি অ্যাবডোমেনের যে আর অর্গান গুলা কিভাবে সাপ্লাই হচ্ছে, এটা যদি একটু জুম করে দেখেন, এই যে এটা কিন্তু সিলিয়াক ট্রাঙ্ক দেখলাম, এটা কিন্তু এসে এখানে লিভারে সাপ্লাই দিচ্ছে, স্প্লেনিক আর্টারি স্প্লেনে সাপ্লাই দিচ্ছে, কমন হেপাটিক আর্টারি এই যে লিভারে সাপ্লাই দিচ্ছে, সুপ্রিয়র মেসেন্টারিক আর্টারি যেটা উপরের দিকে ইন্টেস্টা, স্মল এবং লার্জ ইন্টেস্টাইনে সাপ্লাই দিচ্ছে, ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি দেখেন না, ইনফেরিয়র মানে নিচের দিকের যেই আমার এই গাট গুলো আছে, লার্জ গাট, স্মল গাট, এগুলোর সাপ্লাই দিচ্ছে। তো এটা কিন্তু মুখস্থের কিছু নাই, সুপ্রিয়রটা উপরের দিকে, ইনফেরিয়রটা নিচের দিকে, মুখস্থ করার কোনো দরকার নেই, এখানে কমন সেন্স থেকে অ্যাপ্লাই করলে কিন্তু এটা দেখতে পাবেন। এইভাবেই হচ্ছে আপনারা করতে হবে, দেখে এখানে বুঝে বুঝে। আমি আরো জুম করছি, দেখেন ওই এটারে আরো জুম করছি, আরো ইন্টারনালি দিয়ে গেছি, দেখেন এইটাই দেখেন এখানে ছোট করে যে সিলিয়াক ট্রাঙ্ক, যেভাবে সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে এই যে একটা গ্যাস্ট্রিক আর্টারি কিভাবে সাপ্লাই দিচ্ছে, কোন দিকে যাচ্ছে, যে কমন হেপাটিক আর্টারি কি কি নামে যাচ্ছে, নিচের দিকে কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ দেখেন, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, গ্যাস্ট্রোডিউডেনাল মানে ডিউডেনাল সাপ্লাই দিচ্ছে। তো আর্টারির নামগুলা কিন্তু এই ডিউডেনাল দেখেন অর্গানের নামে এইভাবে কিন্তু সাপ্লাই করতেছে। এই দেখেন এই এসএমএ সুপ্রিয়র মেসেঞ্জারিক আর্টারি, এগুলা এই যে সুপ্রিয়র সাইড এগুলা দেখেন সুপ্রিয়র স্পোনেন্টেশন লার্জেস্ট সাপ্লাই দিচ্ছে, ইনফেরিয়র মেসেঞ্জারিক আর্টারি দেখেন এটা নিচের দিকে এই স্পোনেন্টেশন এবং লার্জেস্ট ট্রেন্ডে সাপ্লাই দিচ্ছে। এইভাবে অর্গান অনুযায়ী সাপ্লাই দেয়, এটা কিন্তু কঠিন মুখস্থের কিছু নাই। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা আমরা জানি সার্কুলেশন নরমালি বলা হয় সিস্টেমিক সার্কুলেশন, একটা এক্সট্রা সার্কুলেশন সেটাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন।
পোর্টাল সার্কুলেশনটা হচ্ছে এমন এক জিনিস যেটা আমরা যে খাবার খাই ডাইজেশনের পরে, হ্যাঁ, এই খাবারটাকে অ্যাবজর্ব করে হচ্ছে আমার মেটাবলিজমের জন্য একটা অর্গানে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, এই অর্গানটা হচ্ছে কি, এটা আমাদের বডি মেটাবলিজম হয় কোন জায়গায় বলেন তো কে একজন? ইমন, ফুড মেটাবলিজম কোথায় হয়? আমার বডিতে একটা কারখানা আছে, রাসায়নিক কারখানা, সেটা তো জানেন, সেটা কি? স্টোমাক। লিভার স্যার, লিভার। লিভার। ওকে, নাইস। সো এই আমার কাজ হচ্ছে, আমার যে খাবার খাইলাম এটা কার্বোহাইড্রেট হইতে পারে, প্রোটিন হইতে পারে, এগুলা মুখ দিয়ে খাইলাম, মুখে শোষণ হইলো, মুখে ডাইজেশন হইলো, স্টোমাকে যায় ডাইজেশন হইলো, তারপরে আরো অন্যান্য ইন্টেস্টাইনে যায় ডাইজেশন হইলো, তারপরে কিন্তু আমার যে ইন্টেস্টাইনে আইসা স্পন্জে, বিশেষ করে ইন্টেস্টাইনের যে জায়গা, সেইখানে যায় হচ্ছে ডিউওনাম, জিজোনাম আর ইলিয়াম, তিনটা পার্ট আছে স্মল ইন্টেস্টাইন। মেইনলি হচ্ছে জিজোনামে আচ্ছা আমার অ্যাবজর্ব হয়। যেমন আমার কার্বোহাইড্রেট খেলে আমরা, এই কার্বোহাইড্রেট বাইন্ডে হচ্ছে গ্লুকোজ হলো, প্রোটিন বাইন্ডে অ্যামিনো অ্যাসিড হলো, ফ্যাট বাইন্ডে ফ্যাটি অ্যাসিড হলো, এগুলো হচ্ছে অ্যাবজর্ব হবে। এগুলো কিন্তু আমার বডির যে সেল, সেগুলো এই খাবারের এই পার্ট গুলার সে কিন্তু কাজে লাগাইতে পারবে না। তো এই কাজে লাগানোর জন্য লিভারের হেল্প লাগবে। সো আমার এই যে খাবার যে অ্যাবজর্ব হইলো, ধরেন এইখানে ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হইলো, তারপরে স্টোমাকে কিছু খাবার অ্যাবজর্ব হয়, হ্যাঁ, তো এই ট্র্যাক গুলার মধ্যে বিভিন্ন খাবার অ্যাবজর্ব হয়। তো এইখানে কি করে, এই অ্যাবডোমেনের যে অর্গান গুলা আছে, এই অর্গান গুলা দেখাই, এই অ্যাবডোমেন যে অর্গান গুলা আছে, হ্যাঁ, এই অর্গান গুলাতে বিভিন্ন জায়গায়, যেমন এই যে জিজুনামে মেইনলি খাবার অ্যাবজর্ব হয়, বিভিন্ন জায়গায় খাবার গুলো অ্যাবজর্ব হয়। এই খাবার গুলাকে আমার লিভারের দিকে নিয়ে যেতে হবে। সো এই যে ভেনাস সিস্টেম, যে নীল যে ভেনাস সিস্টেম, এখানে দেখেন স্প্লিন, স্টোমাক, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এই সবগুলা কিন্তু এই যে বেইনের নামে যে বেইন গুলা দিয়ে আমার এই যে লিভারে, এটা লিভার, এই যে লিভারের পোর্টাল বেইনের মাধ্যমে লিভারের দুইটা জায়গায় নিয়ে গেল। এই যে নিয়ে যাওয়ার যেই সার্কুলেশন সিস্টেমটা, সেটাকে বলা হচ্ছে পোর্টাল সার্কুলেশন। লিভার নিয়ে যায় হচ্ছে আমার খাবারগুলো মেটাবলিজম হবে, এটা আমার সেল এবং আমার বডি হচ্ছে যে কিছু, আমার বডি এটা কাজে লাগাতে পারবে, ওই মেটাবলিজমটা ওটাই করে। মেটাবলিজম কি, আমার অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম। একটা হচ্ছে খাবার ভেঙে ফেলে, ক্যাটাবলিজম আবার জোড়া লাগায়, সেটা আমরা আরো ডিপলি সামনে বলবো, আজকে বলার সময় নেই, অল্প সময় আছে। সো এভাবে হচ্ছে এই যে সার্কুলেশন, যেটা এটাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন, যেটা কাজ হচ্ছে আমার অ্যাবডোমেনের অর্গান গুলা থেকে অ্যাবজর্বকৃত খাবার, মানে রক্ত, খাবার তো রক্ত দিয়ে অ্যাবজর্ব হয়, ওই রক্তটারে লিভারের দিকে নিয়ে যাওয়ার যেই সার্কুলেশন, সেটাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। সো এই আমরা আরো ডিপলি দেখবো সামনে। এটা একটা আজকে ওভারভিউ দিচ্ছি আর কি, অনেকে বুঝতে অসুবিধা হইতে পারে, আপনারা তো কেউ কোনো প্রশ্ন করেন না। আচ্ছা দেখ, প্রশ্ন করেন না মানে বুঝছেন। এইভাবে আর একটু ডিপলি দেখাইলাম, আর একটু ডিপলি গেল, তো এইভাবে পায়ের দিকে গেল। তো সব মিলে এই একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম আপনাদের ব্লাডের, হোল বডি ব্লাড সিস্টেম নিয়ে। এখন আপনারা বলেন তো কি অবস্থা, আমি এটা ওপেন করে রাখলাম। আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে এইভাবে একটা টপিকের পুরো সিস্টেমটা একসাথে পড়ার চেষ্টা করবো, আর একটু স্লোলি পড়বো, যেহেতু আমাদের অনেক সময়, আজকে তো অনেক জোরে জোরে বলছি তা আপনাদের। তো এইভাবে হচ্ছে যে টপিক গুলাকে আমরা ওয়াইডলি পড়বো, মানে আপনাদের পড়তে হবে, যেহেতু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এমনিতে আপনি হার্টের দুইটা জানেন, হার্ট কিভাবে সাপ্লাই হয় বলেন তো, হার্টের নিজস্ব সাপ্লাই কি, এটা তো কমন একটা প্রশ্ন, কেউ একজন বলেন তো। হার্টের হার্টের বডিতে নিজের সাপ্লাইটা কি কি বলে? ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশন কোন আর্টারি দিয়ে যে সাপ্লাই গুলো হয়? হার্টের নিজস্ব সাপ্লাই, হার্টের কোন আর্টারি দুইটা দিয়ে হচ্ছে হার্টের নিজেদের? লেফট আর্টারি।
হ্যাঁ নাইস, মাগফিরাত আক্তার লেফট এবং রাইট কর্নারে আর্টারি দিয়ে হাঁটা শিখতে হবে। এতটুকু পর্যন্ত কমন। অনেক সময় দেখা গেছে যে বলবে এই যে লেফট এবং রাইট কর্নার আর্টারি এটা কার ব্রাঞ্চ? কে বলতে পারবেন লেফট কর্নার আর্টারি রাইট কর্নার আর্টারি কোথেকে আসছে? আর্টস অফ এওটা। ইয়েস নাইস। তো ওই আর্টস অফ অ্যাওর্টার ব্রাঞ্চ কিন্তু এটা। এইভাবে একটু ঘুরে প্রশ্ন আসবে, একটু ডিপলি যাওয়ার চেষ্টা করবে। অনেক সময় আমি বলবো যে কিডনি সাপ্লাই কারে দেওয়া হয়? কিডনি কোন আর্টারি দিয়ে সাপ্লাই হয়? রেনাল আর্টারি। রেনাল আর্টারি। বলবে যে রেনাল আর্টারি কার ব্রাঞ্চ, এরকম আসতে পারে। তো রেনাল আর্টারি কার ব্রাঞ্চ? অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ, এরকম বিষয়। তো এইভাবে একটু ঘুরে আসবে। আর এখন আমাকে বলেন তো কেউ যদি এটাকে একটু আবার বুঝে পড়ে, কার একটু মুখস্থ করার দরকার আছে? এই যদি এই চিত্রটা, এই ছবিটা বা একটু, কারণ কি আপনার মুখস্থ করে আপনি পারবেন এত আর্টারি, হাজার হাজার আর্টারি? পারবেন না। না, বুঝে বলতে পারি। বুঝে বুঝে পড়া লাগবে, কারণ আপনি পারবেন হয়তো সাময়িক 1 মাস মনে রাখতে পারবেন, কিন্তু আপনি পারবেন না পরে মনে রাখতে। সো আপনাদেরকে বলবো আপনারা যাই পড়েন বুঝে বুঝে পড়বেন। একটা টপিক সময় নিয়ে পড়েন, কিন্তু আপনি বুঝবেন, বুঝা পড়বেন। আপনি ধরেন এটা পড়লেন, তারপর ডাইজেস্টিভ সিস্টেম পড়লেন, একদিন এন্ডোক্রাইন পড়লেন, হ্যাঁ, যেই যে পড়েন না কেন বুঝার চেষ্টা করেন। যেমন এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলেন কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। হ্যাঁ, একটা কি করে আরেকটার উদ্দীপিত করে। একটু মিউট করে দেন সানজিদা খুশবু, আপনি একটু মিউট করে দেন প্লিজ। ওকে। প্রশ্ন থাকলে আপনি করেন, আর নাহলে মিউট রাখেন। সো এই টপিক রিলেটেড অ্যান্ড্রয়েড গানগুলা যেগুলো আছে এগুলো কিন্তু একটা আর্টের সাথে রিলেটেড। যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা কিন্তু ওই যে থাইরয়েড গ্ল্যান্ডে স্টিমুলেট করতেছে। আবার প্রোলাক্টিন সিক্রেশন হরমোন, সেটা কিন্তু আবার ওই প্রোলাক্টিন হরমোন যেটা ওইটাকে এইভাবে কিন্তু একটা আর্টের সাথে রিলেটেড। এইভাবে আপনার রিলেশন নিয়ে নিয়ে কোনটার সাথে কোনটা রিলেটেড আছে এগুলো এইভাবে পড়তে হবে। তারপরে ব্লাডের সাথে অনেক কিছু রিলেশন আছে, এগুলা একটা আরেকটার সাথে কোরিলেট করে পড়বে। এটা আপনার এখন নট অনলি বিষয়, আপনি যখন চান্স পাবেন বিএসসি তে ভর্তি হবেন তখন আপনার অনেক কোরিলেশন আছে। ধরেন আপনি একজন ফিজিওথেরাপি স্টুডেন্ট, ফিজিওথেরাপিতে বিএসসি করবেন, তখন আপনার দেখতে হবে কোন জায়গায়, ধরেন একটা বোনের যে পাশটা গ্রোয়িং এন্ড বলে, ধরেন কোন একটা পাশ, যেই পাশটাতে হচ্ছে বোন ডেভেলপ হয়। ধরেন হিউম্যারাসের বেলা কি হয়, আপনার উপরের দিকে ডেভেলপ হয়। এখন কোনো মানুষের যখন বিশেষ করে বাচ্চাদের কোনো যদি ইনজুরি হয় গ্রোয়িং এন্ডের দিকে, আপনি এগুলো জানবেন ডিপলি, তখন কিন্তু আপনার ওইভাবেই ওটাতে মনোযোগ দিতে হবে যে আমার গ্রোয়িং এন্ডে যদি কোনো ঝামেলা হয় এটাকে আমার দ্রুত সলভ করতে হবে। যেগুলো ফিক্সড আছে, ফিক্সড এন্ড গুলা, ওগুলাতে আপনাকে মনোযোগ না দিলে হবে, যে একটা পরে সমস্যা। কিন্তু যেখানে ডেভেলপমেন্ট হবে ওই জায়গায় মনোযোগ দেওয়া লাগবে। তো এরকম বিষয়গুলো যেটা আপনার প্রফেশনের জন্য, ওই রেডিওলজির একটা কথা বললাম, এরকম প্রফেশনের জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আপনার ডিপলি না পড়লে আপনি বুঝবেন না। যোগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমার তো অনেক অনেক কম্পিটিশন, বিশেষ করে ফিজিওথেরাপি আপনারা যারা আসবেন পড়বেন, আর এদের কিন্তু অনেক কম্পিটিশন ডাক্তারদের সাথে আর অন্য প্রফেশনালদের সাথে। আপনাদের কিন্তু এগুলো ডিগ্রি করতে হবে। আমি ল্যাবে টেস্ট করতেছি হাউ ইজ সকার, এটা আরো কি কি পরিবেশগত বা কেমনি কি হইতেছে, এগুলো কিন্তু আমার এখন দিন দিন এগুলোর সাথে বুঝতে হবে, কারণ মেশিন কিন্তু দখল করে লিখতেছে। কিন্তু আপনার কাজ কি? আপনার কাজ কিন্তু ওই জিনিসগুলা, মেশিন হয়তো টেস্ট করে ফেলতেছে, কিন্তু আপনার ওই মেজারমেন্ট, ওই কিভাবে ওগুলো হইতেছে, এগুলো আপনার কিন্তু দিন দিন এগুলোর সাথে কোপআপ হইতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু হবে না, না হলে কিন্তু মেশিনে আমাদের চাকরি খাইবে। সো এইভাবেই প্রফেশনের জন্য পড়তে হবে। তো আমি বলবো আমাদের সাথে, আমাদের কোচিং এ যদি আসেন তাহলে আমরা একসাথে, তো আমরা কিন্তু প্রেশার দিয়ে পড়াইতে পারবো। প্রেশার দিব, আমরা অনেক প্রেশার দিই এখান থেকে, যারা স্টুডেন্ট আছে প্রেশার দিয়ে বকাঝকা করি, নিজেরা শেয়ার করি, অনেক ধরি, এইভাবে আমরা করি আর কি। আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। ভাইয়া একটু কথা বলি। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আপনাদের এই কোচিংটা কত তারিখ থেকে? আমাদের ক্লাস হচ্ছে 15 আগস্ট থেকে শুরু হবে, ওরিয়েন্টেশন ক্লাস। 15 আগস্ট। আর ভর্তি হওয়ার সময়টা 14 তারিখ পর্যন্ত, 14 আগস্ট পর্যন্ত ভর্তি হতে হবে। 14 আগস্ট পর্যন্ত। আর ফুল কোর্স ফি? ফুল কোর্স ফি হচ্ছে 3,500। 3,500। আচ্ছা ঠিক এটা আছে। আমাদের আর একদম পেমেন্টটা ভাইয়া?
ওইটা ওই যে Payment? আপনি ইয়েতে করুন, বিকাশে করবেন, বিকাশ। একই সাথে মানে ভর্তি হওয়ার সাথে সাথেই সবগুলো একসাথে পেমেন্ট করতে হবে? এরকমই চাই, কারো সমস্যা থাকলে কিছু 10 দিন 5 দিন টাইম দেই আমরা, হ্যাঁ এরকম দেই। আমাদের আচ্ছা এটা কি ঠিক হচ্ছে, আছে। এটা লং বেস, এটার সাথে আমাদের আরেকটা লং বেস শুরু হবে, এটা শেষ হবে। তারপরে ম্যারাথন বেস আছে, এক্সাম বেস আছে। আপনারা যারা ফার্স্ট বেসে করতে হবেন এরা লাভবান হয়। এর কারণ কি, মানে আপনি কোনো কারণে ক্লাসগুলো করতে পারেন নাই, আমাদের রেকর্ডেড ক্লাস থাকে ওয়েবসাইটে, তারপরে আপনি কিন্তু এর পরের বেসে কিন্তু ক্লাস করতে পারবেন। আবার এটা পারেন এর পরের বেসে পারেন, ম্যারাথনে পারবেন। তারপর আমাদের একদম পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন পর্যন্ত আমাদের সাথে আপনারা অ্যাটাচ থাকবে। তো এমনি ভাইয়া যারা আমরা তো ধরেন ডিপ্লোমা আমাদের শেষ হয়েছে এবং কি সবাই নতুন জবে ঢুকছি এখন, আমাদের ক্লাসটা আসলে কোন সময় হবে যদি ক্লাসগুলো, প্রথম? জি ডিপ্লোমা ক্লাসগুলো আমরা জানি যে অনেকে বিকাল শিফটে ডিউটি করে, তো এই ক্লাসগুলো উম, আমরা 10টা আমরা তো পরে নিই। সাধারণত 11-12 ঘন্টার ডিউটি করি আসলে, ঢাকার বাইরে যারা আছি তারা। নর্মালি এখন আমরা চেষ্টা আমাদের করি যে ডিপ্লোমা ক্লাসগুলো রাতে 10টার পরে নেওয়া হয়, 10টা সাড়ে হ্যাঁ 10টা এরকম হয়, কোনো কোনো ক্ষেত্রে 11টা জি হয়। তো আমরা ধরেন ডিপ্লোমা আপনি, ক্লাসগুলো রাত 10টার পরে নিব, 10টা থেকে শুরু হয়, দিনই জি 10টা থেকে ভাইয়া শুরু হয়, আমার মনে তারপরে হয় কি 10টা থেকে এটা আপনি 9টায় আনলেও আমার মনে হয় যে ভালো হয়, খারাপ হয় না। ধরেন আমি আগের দিন এসে 9টা সন্ধ্যার আগে। আপনার 9টা সমস্যা না, অনেকের দাবার দেখছি 9টা পর্যন্ত ডিউটি থাকে, তো সব মিলে আমরা দেখছি 10টা এটা পারফেক্ট টাইম সবার জন্য, 10টা সাড়ে 10টা এটা পারফেক্ট টাইম। তো 1 আমরা ঘন্টা করেই তো না প্রতিদিন? ডেইলি ক্লাস 1 ঘন্টা হ্যালো 1 ঘন্টা 20 মিনিট এরকম হয়, যতক্ষণ ও পর্যন্ত শেষ না হ্যালো হয়। যাক, হ্যাঁ জি ভালো। ভাই, এমটি সায়েম ভাই, জি শোনা যাচ্ছে। জি ভাই, আমি বলছি যে না, এটা ভাই 11টা বাজে রাখলে ভালো হয়, 10:30 বা 11টা। হ্যাঁ এরকমই আমরা রাখি, আলোচনা করি সবার সাথে আলোচনা করি, তবে আমরা 11টা পর্যন্ত যাই না, সাড়ে 10টা, কারণ 11টা আবার লেট হয়ে যায়, অনেক আবার ঘুমায় সকাল ভাই 7টার দিকে। 10:30 হলে সমস্যা নাই। এরকম আমরা এরকমই রাখি, আলোচনা করে রাখি যখন ভাইয়া সবার তাহলে সাথে আলোচনা। 10টার মধ্যে দেওয়ার চেষ্টা করেন, কেন আমাদের তো সকাল 8টায় আবার ডিউটি থাকে, তো আমাদের হচ্ছে আবার সন্ধ্যা আমার 6টা পর্যন্ত ডিউটি, মানে আমি কমাই নিছি এগুলা, 12 ঘন্টার ডিউটি আমি একটু কমাই নিছি 6টা পর্যন্ত। ওই তো ওইভাবে তো আপনাদের একজন একজনের স্যাক্রিফাইস করে নিতে হবে, যাদের মেজরিটি যেভাবে বলে আমরা ওইভাবে, দুই একজনের সমস্যা থাকলে একটু চেঞ্জ করে নিতে হবে। তো মেজরিটি যেটা বলবে যে টাইমটা আমরা ওই টাইমে নেওয়ার চেষ্টা করি, মেজরিটি এরকমই ঠিক বলে আছে 10টা সাড়ে 10টা এরকম বলে, জি আমরা ওই ভাই, টাইমেই ঠিক নেই। আছে। 10টা কারো 10টা সমস্যা, 10:30 সবার ডিউটি শেষ হয়। কারো সমস্যা থাকলে ওনারা কি একটু একটু চেঞ্জ কোপ আপ করে নেওয়া লাগে, অথবা রেকর্ডেড ক্লাস থাকে, হ্যাঁ অথবা আমাদের পরবর্তী ক্লাসগুলো তো করতে পারে, সেটা সমস্যা হয় না আশা করি। আর আমরা সবাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গুলোতে অ্যাক্টিভ থাকি, হ্যাঁ। তো আপনারা যে কোনো সময় যে কোনো প্রশ্ন আলোচনা করতে আমরা অ্যালাউ করি, অনেক সময় আপনাদের দিয়ে আমরা ক্লাস নিব, আমাদের বিগত অনেক স্টুডেন্ট জানি, আপনাদের দিয়ে আমরা মাঝে মাঝে ক্লাস নিই। আপনারা, আমরা মেইন হচ্ছে অ্যাটাচ করার চেষ্টা করি সবাইকে। আমার কাছে কেউ একদম খুব সুপার ট্যালেন্টেড অথবা কেউ একদম বেসিক না এরকম না, আমি কিন্তু ক্লাসে জবাব দিতে করার চেষ্টা করি, করছেন কিনা করতে হবে এরকম। আমরা প্রথম 10 মিনিট আমাদের দৌড়বো, দৌড়ে কথাবার্তা শোনাবো, এটা কিন্তু মাস্ট, এটা আমাদের সকল টিচাররা মেন্টররা এটা করে। কথাবার্তা শোনাবে আপনি, এবং আপনার জবাব যেমন থাকবে, পরীক্ষা কম পাইলেন কেন, আপনাকে ইনবক্সে অ্যাটাক করা হবে, এটা ওই আমাদের বিগত স্টুডেন্ট আছে ওরা বলতে পারবে, হ্যাঁ। তো আমরা, আমাদের কিন্তু 80% 90% চান্স পাই যারা পড়ে, এটা একদম রিয়েলিটি। আপনারা দেখেন যারা আছে কয়েকজন বলতে পারবে, ওই দু একজন আছেন ওনার বাগ্যের কারণে চান্স হয় না, এক দুজনের কেন জানি জানি না যারা পড়ছে, কিন্তু যারা ভাই আছেন। ভাই বই কোনটা নিব? বই নেওয়া লাগবে না, আমাদের যে ক্লাস টপিক আছে, আমরা যে টপিক গুলা পড়াইবো আমরা এগুলা দিয়ে দিব। পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু মেইন বই রেফারেন্সে পড়াই, কোনো চটি বই বা এগুলা অনেক বই থাকে, আমরা যাই পড়াবো রেফারেন্স বুক মেইন বই থেকে পড়াবো। আমাদের এই ক্লাসের স্লাইড গুলা পড়লে হয়। আর পাশাপাশি বলবো আপনাদের সেলিম রেজার যে পার্ট 1 ছিল, সেলিম রেজার বইটা পড়েন, ওইটা শেষ করার চেষ্টা করবেন, ওইটা ইম্পর্টেন্ট, ওইটাতে মোটামুটি ভুল টুল কম আছে। তারপর সেলিম রেজার পার্ট 1 কিন্তু ইম্পর্টেন্ট, সো সেলিম রেজার পার্ট 1 গুলো আপনাকে পড়বেন। আর কনফিউশন গুলো আমরা মেইন বইয়ের রেফারেন্স থেকে আসলে কনফিউশন গুলো দূর করে দিই। আমি অ্যানাটমি ফিজিওলজি পড়াবো, আমি হচ্ছে মেইন বইগুলো রেফারেন্স থেকে পড়াই। এই আর কি। তো আমাদের ক্লাস টপিক গুলো ইম্পর্টেন্ট, বা ক্লাস টপিক গুলো যা পড়ায় স্লাইড গুলো এইগুলোর মধ্যে পড়লে হয়ে যায়। আর পাশাপাশি সেলিম রেজার পার্ট 1 গুলো পড়লেন তাইলে হবে। Enough. এই লাবণী রানী, আচ্ছা যা আপনার কি চান্স? ও আপনার তো করছে মানে হয়নি ভাই। দেখো অনেক অনেক ভাই, অনেকে আবার
ম্যারাথন আমাদের লং বেস গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকে ম্যারাথনে একটু আমরা জোরে পড়াই তো। আপনি কোনো ম্যারাথনে ছিলেন তাই না? জি ভাইয়া। তো আমি পরামর্শ দিব যারা শুরু করবেন, যাদের আসলেই ইন্টেনশন আছে প্রিপারেশন নেবেন, তারা একটু টাইম নিয়ে পড়বেন। আমাদের সাথে যুক্ত হইলে আমরা এই পরামর্শ দিব যে আমাদের এই লং বেস যেটা ফার্স্ট বেস সেটাতে জয়েন করেন। ফার্স্ট বেসের আমাদের মেজরিটি চান্স পায়। হ্যাঁ, আপনাদের অনেক হয়তো বন্ধু বান্ধব আছে, আপনারা অনেক রেফারেন্স আসেন দেখেন, যারা ফার্স্ট বেসে থাকেন এদের 80% 90% চান্স পায় যারা ক্লাস করেন। অথবা যারা আমি ঢুকলাম শুধু টাকা দিলাম হইলো না, মাঝে মাঝে ঢুকলাম, এরা কিন্তু চান্স পায় না, ওরা মেধাবী হইলেও চান্স পায় না। কারণ রেগুলারিটি, হার্ড ওয়ার্ক অলওয়েজ বিট দ্য ট্যালেন্ট। আর ট্যালেন্ট থাকলে হবে না, আপনার একটু প্রিপারেশনের মধ্যে থাকতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, এরকম একটা বিষয়। তো কার কোনো প্রশ্ন না থাকলে, আজকে তো অনেক হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা লিখে নিয়ে যাচ্ছি, কার কোনো প্রশ্ন আছে কিনা না? ও আরেকটা বিষয়, আমরা হচ্ছে যে আমাদের যে পরীক্ষার লিঙ্কটা, যেটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দিতে হবে, আমরা লিঙ্ক দিয়ে দেবো। এখানে হচ্ছে আপনারা আপনারা ইমেল দিয়ে লগ ইন করে ওই পরীক্ষাটা অংশগ্রহণ করবেন। ওইখান থেকে যারা সর্বোচ্চ 5 জন, যারা হাইস্ট 5 জন, আমরা আপনাদেরকে একটা কত পার্সেন্ট 600 কত টাকা যেন একটা ডিসকাউন্ট আছে, ওটা আমরা আপনাদেরকে দিব যারা বেশি মার্ক পাবেন তাদের মধ্যে। এটা একটা বেসিক প্রশ্ন থাকবে রোল মডেল, শুধু এখানে এই টপিক যা বলেছে এগুলো না, অ্যানাটমি ফিজিওলজি বেসিক প্রশ্ন থাকবে, 20টা প্রশ্ন থাকবে। যারা হাইয়েস্ট 5 জন তারা হচ্ছে ডিসকাউন্ট পাবে। আচ্ছা ভাইয়া, এই প্রশ্নটা কখন পাবো? আজকে রাতের মধ্যে দিয়ে দিব, 24 ঘন্টা টাইম থাকবে। আগামীকাল রাত 12টা পর্যন্ত আপনারা যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। দেন হচ্ছে আমরা রেজাল্ট দিব, রেজাল্ট দিয়ে 5 জনের যে 5 জন যারা আমাদের সাথে যোগাযোগ করা হবে, তো আমরা রেজাল্ট পাবলিশ করবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আগামীকাল রাত 12টা পর্যন্ত আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। আজকে এই ঠিক ক্লাস আছে। শেষে কিছুক্ষণের মধ্যে হচ্ছে এটা লিঙ্কটা আমরা গ্রুপে দিয়ে দিব, এক্সপ্লেইন করে দেবো কিভাবে পরীক্ষা দেওয়া লাগবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি শেয়ার করছি, জি। তো এখানে হচ্ছে আপনারা জয়েন করেন। সরি, ইনশাআল্লাহ। আবার একটু শেয়ার করে দাও। যারা এক্সটার্নাল অন্য গ্রুপ থেকে আসছেন তাদের জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু দিয়ে দেই। আরমান আলমি ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার দেখলে আমার খুব কষ্ট লাগে। হ্যাঁ, ব্যাড লাগে আর কি। কি অঘটন ঘটেছেন কে জানে। এই যে আলবি ভাই, এই কিন্তু খুবই মেধাবী মানুষ এবং আমাদের পরীক্ষা হাইস্ট মার্ক পাইতো, কেন যে চান্স পেলো না, আল্লাহ আল্লাহ মাহমুদ জানে। কি অঘটনটা ঘটে আসছেন কে জানে, রোল নম্বর বুঝতে আসে হয়তো। তো এরকম ভাগ্যর খেলা আছে, ভাগ্য একটা ইম্পর্টেন্ট জিনিস। ভাই আবার এই বছর করতে হয়েছে, দেখেন হাল ছাড়ে না, কিন্তু কয়েকজন আছে 3 বছর 4 বছর করতেছে, তোমার কিন্তু আর মানে কি করে কোচিং না করিল, তারপরেও ভর্তি কেন ভর্তি হয়েছেন ভাই এবার বলেন তো কিছু শুনি। এই মানে হচ্ছে যে এখান থেকে ভরসা পাই আমি, যে এখানে আমার কিছু ভুলের কারণে হয়তো আমি চান্স পাই নাই, কিন্তু আপনাদের কোচিং সিস্টেমটা আমার ভালো লাগে। ঠিক আছে, এখন ভরসার যোগ্য একটা কোচিং সেন্টার এটা, এই জন্য ধরেন লেগে আছে আপনাদের সাথে। আচ্ছা, আর কেউ যদি আপনারা আমরা একটু মনে করাই দিব যে ভাই পরে পরে রেগুলেশনে থাকা লাগে, এটা একটা ইম্পর্টেন্ট। নিজে নিজে বললে হয়তো রেগুলেশনে থাকে না, থাকে আজকে ভালো লাগে না কমে গেল। কিন্তু আমরা তো পরীক্ষা ছাড়া করি না, আমাদের বাঙালির একটা দোষ, পরীক্ষা ছাড়া আমরা পড়ি না। তো আমাদের পরীক্ষা থাকে তো প্রতিদিন পড়া লাগে, তো এটা মনে হয় স্টুডেন্টদেরকে বেশি ইয়া করে, প্রেশার লাগে পরীক্ষা করতে হবে। আচ্ছা ভাই, কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ করে দিব আজকে। কোনো প্রশ্ন, যে প্রশ্ন রিলেটেড, পরীক্ষা রিলেটেড বা আমাদের কোচিং রিলেটেড, আজকে টপিক রিলেটেড, কার কোনো প্রশ্ন নাই? ওকে, আপনাদের মাইক্রোবায়োলজি একটা অ্যানাউন্সমেন্ট বলে দিই। আজকে আপনাদের শুক্রবার রাত 8টায় মাইক্রোবায়োলজির একটা ফ্রি ক্লাস হবে। আমরা এই একটা বিষয় কি, এই যে ফিজিওথেরাপি, রেডিওলজি স্টুডেন্টরা কিন্তু ধরা খায় সবচেয়ে বেশি মাইক্রোবায়োলজি, কারণ ওনারা কিন্তু ওই ফার্স্ট এড একটু পরে, তারপরে কিন্তু এই মাইক্রোবায়োলজি আর পড়ে না।
এরা কিন্তু মাইক্রোবায়োলজি সবচেয়ে দরকার। সো যে ফিজিওথেরাপি এবং রেডিওলজি ওনারা হচ্ছে আপনাদের মাইক্রোবায়োলজিতে মনোযোগ দেওয়া লাগবে, এক্সট্রা মনোযোগ। যে এটাতে ভালো করবে সে কিন্তু ডিফারেন্ট মানে ভালো করবে। সো আমাদের মাইক্রোবায়োলজি ক্লাস হচ্ছে একটা ফ্রি ক্লাস আজকের মতো, এটা হচ্ছে শুক্রবার রাত 8টায় হবে। আপনারা আপনাদের টিচার নেবেন আব্দুল্লাহ তাসিম চৌধুরী। সো আপনারা ওই ক্লাসটাতে অংশগ্রহণ করেন, তাহলে বুঝতে পারবেন এরকম সিলেবাস সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হবে। তো যারা ফিজিওথেরাপি রেডিওলজি আছেন আপনারা মাইক্রোবায়োলজিতে মনোযোগী হতে হবে। এটা আমি পার্সোনালি দেখছি যে আপনাদের এই গ্রুপটা মানে এই ভুলগুলো হয় এই দুই গ্রুপের স্টুডেন্টদের। ল্যাবের ওনারা বাঁচা যায় অনেক ক্ষেত্রে, কারণ প্রশ্নটা ল্যাব রিলেটেড প্রশ্ন। যারা প্রশ্ন করেন মাথায় থাকে না, এখানে আরো অন্য ছেলেপেলে আছে, ওরা প্রশ্ন করে ল্যাবের জন্য। এটা হার্ট রিলেটেড, যারা ল্যাবে আছে তারা ভালো মার্ক পায়। প্রশ্নগুলো করে ল্যাব ব্যাকগ্রাউন্ডে ওরিয়েন্টেড। আমাদের কোচিং এ কিন্তু 70% স্টুডেন্ট থাকে হচ্ছে ফিজিওথেরাপি ব্যাকগ্রাউন্ড। আমি দেখছি ল্যাবের কিছুটা কম, কারণ ওরা ওই দেখে যে আমাদের তো টপিক গুলো আমাদের রিলেটেড, কিন্তু ফিজিওথেরাপি ওরা বেশি আসে, কারণ ওরা জানে যে প্রশ্নগুলো আমাদের বাইরে থেকে বেশি থাকে। ওকে, তো ওই ক্লাসটাতে জয়েন করেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি লিংক দিয়ে দিয়েছি, এই গ্রুপটাতে আপনারা জয়েন করেন। এখানে আসলে অনেক ইনফরমেশন শেয়ার করে। আমাদের সাবেক অনেক স্টুডেন্ট আছে যারা চান্স পাইছে, ওনারাও অনেক নলেজ শেয়ার করে। তো অনেকে আছেন কথা বলছেন, আজকে ক্লাসে অনেকে কিন্তু কথা বলেন নাই। তো কথা বলতে হবে ভাই, এবং এই যে অনেকে আছেন একদিন কথা বলেন, যারা বলছে তারা কিন্তু বলছে। আসলে যারা কথা বলে তারা কিন্তু অনেকের উপকার করে, এবং এটা বলা দরকার। এবং আমরা আমাদের ক্লাসগুলোতে আমরা কথা বলাই ছাড়বই। আপনি যদি বোবা হন তাহলে আপনাকে দিয়ে কথা বলা, আকার ইঙ্গিত হইলেও কথা বলা। তো আমাদের এখানে আসলে এইসব প্রিপারেশন নিয়ে আসতে হবে, আমার কথা বলতে হবে, জবাব দিতে মধ্যে আসতে হবে। এটাই আমাদের, আমরা এটাই করি। আর বাকি পড়াশোনা সব আপনাদের করতে হবে, আমরা শুধু এই জোরগুলা করি আর আপনারা পড়বেন। ওকে, তো সবাই ভালো থাকেন। যদি হ্যালো ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি জি প্লিজ। আচ্ছা ভাইয়া, আমরা যে গ্রুপ থেকে ক্লাসে জয়েন হলাম, এছাড়া কি আরো গ্রুপ আছে? এটা তো আমাদের ফ্রি গ্রুপ, যখন আপনি আমাদের স্টুডেন্ট হবেন তখন আপনাকে অফিসিয়াল আর অন্য গ্রুপগুলোতে অ্যাড করা। ও আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমি একটা কোশ্চেন করতাম। জি প্লিজ। 14 আগস্টের পরে কি মানে ক্লাসে স্টার্ট হওয়ার পরে কি কেউ ভর্তি হতে পারবে না, এমন কি প্রসেসিংটা? না, পারবেন। ক্লাস শুরু হয়ে গেলে আপনাকে ওই যে দুইটা ক্লাস আছে ওগুলো রেকর্ডেড ক্লাসগুলো দেখতে হবে, আপনার জন্য আর নেওয়া হবে না। আর ক্লাসগুলো শুরু থেকেই জয়েন করা পাবে, কারণ টপিকগুলো খুবই কোরিলেটেড, ইন্টাররিলেটেড। একটা টপিক মিস করলে আপনি আরেকটা বুঝবেন। আপনি ধরেন অ্যানাটমি পড়ালাম ডাইজেস্টিভ সিস্টেম, এটা মিস করলেন, তখন আপনি ফিজিওলজি পড়তে গেলে বুঝবেন না। আবার ওই এন্ডোক্রাইন পড়তে গেলে, এগুলো খুব কোরিলেটেড। সো একটা টপিক একটা ক্লাস মিস হইলে আপনি বাকিটা বুঝতে অসুবিধা হবে। তবে আপনার আমাদের রেকর্ডেড ক্লাস থাকে ওয়েবসাইটে, রেকর্ডেড ক্লাস থাকে, পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। যদি একটা ক্লাস মিস দিল হয় না, অথবা আমরাও যাদের একটু টাকা সমস্যা থাকে বলি যে ভর্তি হয়ে যান, 5 দিন 10 দিন 15 দিন পরে দিয়ে। আমরা এবার একটু স্ট্রিক্ট টাকাটা দেওয়ার বিষয়। অনেক সময় গত বছর অনেক স্টুডেন্ট আসলে ওই ভর্তি হয়, দেয় একটু দেয় না, এরকম করে। এই জন্য আমরা বললাম যে টাকাটা এবার সবাই আগে থেকে দিতে হবে। আমরা হয়তো সর্বোচ্চ 10 দিন সময় দিব কাজ শুরু হওয়ার, এর মধ্যে আপনারা বাকি টাকা দিতে হবে। আর এটা আমাদের তো অনেক, এই কোর্সটা তো আপনারা যারা ছিলেন, এই যে আলমির রহমান বললেন, আমরা এই কোর্সটা আপনারা আবার 6-7 মাস 8 মাস আপনাদের লং টাইপ একটা কোর্স। তো এই কোর্সগুলোতে আর আগে আগে ভর্তি হয়ে গেলে এটা আমার জন্য খুবই ভালো, খুবই খুবই ভালো। এই ফার্স্ট বেসের স্টুডেন্টরা বেশি চান্স পায়, এটা আমাদের ডাটা এটা বলতেছে, যারা অনেক সময় নিয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, কারো আমাদের গ্রুপে যোগাযোগ করেন। আমাদের নাম্বার ইনবক্স অ্যাডমিনে যারা আছেন গ্রুপে, কারো কোনো ইনকোয়ারি থাকলে অ্যাডমিনদের যোগাযোগ করবেন। সাথে ইমরান মাহমুদ নামের যে ভাই আছেন, অ্যাডমিশন রিলেটেড যে বিষয়গুলো উনি হ্যান্ডেল করেন। আমাকে ইনবক্স করতে পারেন আর কোনো ফোন করে দিয়ে প্রশ্ন। ওকে, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ যদি কোচিং আসেন দেখা হবে। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল। সবাই পড়তে থাকেন, আমাদের সাথে হোক আর বাইরে হোক, পড়ার কোন বিকল্প নাই, সবাই পড়বেন এই আশায় ব্যক্ত করে আজকে শেষ করছি।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।